ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শুরু করব ভারতীয় সংবিধানের একটা মহাম্যারাথন ক্লাস। সংবিধানের গুরুত্বপূর্ণ যতগুলো টপিক রয়েছে সেখান থেকে আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন এই ক্লাসে করব। ঠিক আছে, প্রথম আমাদের যে টপিকটা রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থার মুখ্য ধারণা। ঠিক আছে, মোটামুটি আমাদের 10-15টা টপিক রয়েছে গুরুত্বপূর্ণ। এই 15টা টপিকের উপর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের কোশ্চেন কমন যোগ্য সেগুলো এই ক্লাসের মধ্যে থাকবে। ঠিক আছে, আমরা এই ডেসক্রিপ্ট এখানে বেশি আলোচনা করব না। আমাদের টপিক ওয়াইজ যেমন মৌলিক অধিকার, সংবিধানের উৎস, এই বিষয়ে আলাদা আলাদা ক্লাস আমাদের দেওয়া আছে ডেসক্রিপ্টিভে, সংবিধানের যে আমাদের প্লে লিস্টে, ওখানে ওই ক্লাসগুলো দেখে নিতে হবে যারা। আর এখানে আমরা জাস্ট প্র্যাকটিস করব। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন কী রয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থার দুটি ধরন হচ্ছে, মানে গণতান্ত্রিক ব্যবস্থার দুটো বিষয় আছে, সেই দুটো বিষয় কী কী? আমরা জানি গণতন্ত্র, আমাদের ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ঠিক আছে, গর্বের সঙ্গে আমরা বলতে পারি। তাহলে দেখো, এই গণতান্ত্রিক ব্যবস্থার দুটো বৈশিষ্ট্য আছে, সংসদীয় আর একটা কি, রাষ্ট্রপতি প্রধান। আমরা জানি সংসদীয় মানে কি, যে পার্লামেন্ট, আমাদের জানি ভারতীয় পার্লামেন্ট রয়েছে, তাই তো। তাহলে এখানে এই সংসদীয় এবং পার্লামেন্ট, এই মানে পার্লামেন্ট থাকবে আর কি, রাষ্ট্রপতি থাকে, তাই তো। তাই গণতান্ত্রিক ব্যবস্থা দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে সংসদীয় আর একটা কি, আমাদের রাষ্ট্রপতি প্রধান। ঠিক আছে, তাই 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর দেখে করেছে, ব্যক্তি বদলাতে পারে কিন্তু আইন বদলাবে না। ঠিক আছে, আমরা জানি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি চেঞ্জ হয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হয়, কিন্তু আইন কখনো বদলায় না। যেটা আইন আগেও ছিল এখনও থাকে, তাই তো। এটা কোন ব্যবস্থায় রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের এই নীতিটি হচ্ছে কি, সাংবিধানিক সরকার। তাই তো, আমাদের এই সরকার কীভাবে চলে, সংবিধানের উপর ভিত্তি করে। আমাদের ভারতীয় মহান সংবিধান রয়েছে, এই সংবিধানের উপর ভিত্তি করে কী হয়, চলে। তার মানে ব্যক্তি বদলাতে পারে কিন্তু আইন বদলাবে না। এটা কে বলে, এটা কোন ব্যবস্থা, সাংবিধানিক সরকারের ওপর। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি রাষ্ট্র গঠনের উপাদান নয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রাষ্ট্র গঠনের উপাদান নয় বলেছে। দেখো, রাষ্ট্র গঠন মানে আমাদের এই যে রাষ্ট্র, ভারতবর্ষের রাষ্ট্র, এই রাষ্ট্র গঠনের জন্য কী প্রয়োজন, জনসংখ্যা, জমি, সরকার, সেনাবাহিনী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কী আছে, আমরা জানি রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা তো অবশ্যই দরকার। জনসংখ্যা না থাকলে রাষ্ট্র কী হবে, তাই তো। জমি দরকার, ল্যান্ড দরকার, তাই তো, ভূমি দরকার, সরকার অবশ্যই দরকার, রাষ্ট্রটা চালাবে কি সরকার, কিন্তু সেনাবাহিনীটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে সেনাবাহিনী। পরবর্তী দেখো কী রয়েছে, রাষ্ট্রের অধিকার। একটা রাষ্ট্র বা একটা দেশের অধিকার কি বলছে, দেশের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব বজায় করা, বৈদেশিক আর সার্বভৌমত্ব বজায় করা, অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় সার্বভৌমত্ব রক্ষা করা। মানে কি, এই যে 3 নম্বরটা, তাই তো। কারণ আমাদের এই দেশ ভারতবর্ষের সার্বভৌমত্ব যদি অভ্যন্তরীণ সুশৃঙ্খল এবং বাইরের কোনো আক্রমণ থেকে আমরা যদি প্রতিরোধ করতে পারি, তাই তো আমাদের এটা রাষ্ট্র বলা হবে, তাই তো। তাহলে সি অপশন হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে কি, জনপ্রিয় সার্বভৌমত্ব বলতে কী বোঝো? ঠিক আছে, জনপ্রিয় সার্বভৌমত্ব বলতে আমরা কী বুঝি, এটা সঠিক উত্তর আমাদের জনগণের সার্বভৌমত্ব। মানে কি, সার্বভৌম রাষ্ট্র কখন বলা হয়, যেখানে এই দেশ পুরোপুরিভাবে তাদের নিয়ন্ত্রিত থাকে, তাই তো। আমাদের ভারতবর্ষ সার্বভৌম, কারণ কি, ভারতবর্ষ পুরোপুরি আমাদের ভারত সরকারের দ্বারা, জনগণের দ্বারা, তাই তো। এটা হচ্ছে সঠিক উত্তর আমাদের কী হবে, 4 নম্বর অপশান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, খুব ইম্পর্টেন্ট। এই অ্যাক্টের উপর ভিত্তি করে পরবর্তীতে আমাদের কী হয়, সংবিধান রচিত হয়েছিল। ঠিক আছে, এখানে কী বলেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর ভিত্তি কী ছিল, মানে এটা কার উপর ভিত্তি করে গঠন করা হয়েছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী হবে, সাইমন কমিশন। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কি, সাইমন কমিশন। আমরা জানি সাইমন কমিশন 1987 গঠিত হয়েছিল, তারপর 1928 সালে ভারতে এসেছিল। এই সাইমন কমিশনের প্রতিবাদে লালা লাজপত রায় প্রতিবাদ করেছেন, তার মাটির আঘাত হওয়ার পর স্যান্ডার্স তাকে, তাই তো, তিনি মারা যান। লালা লাজপত রায় স্যান্ডার্সের লাঠির আঘাতে, তাই তো। তাহলে এটা আমাদের থাকে সাইমন কমিশনের প্রতিবাদে, গো ব্যাক সাইমন সে বলেছিলেন। ঠিক আছে, তাহলে এটা 1935 সালে যে ভারত সেশন আইন তারপরে গঠিত হয়েছিল, এর ভিত্তি করে। পরবর্তী দেখো, সাংবিধানিক রাজতন্ত্রের অর্থ কী? সাংবিধানিক রাজতন্ত্র, সঠিক উত্তর হবে কি, রাজা সেই ক্ষমতা ভোগ করেন যা দেওয়া হয়েছে সংবিধান দ্বারা। মানে আমাদের দেখছি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ক্ষমতা কিছু আছে, তাই তো, কিন্তু এই ক্ষমতাটা কারা দিয়েছে, আমাদের সংবিধান দিয়েছে। সংবিধান কাদের দিয়েছে, জনগণের দ্বারা, তাই তো। তাহলে এই ব্যাপারটা হচ্ছে, তাহলে সি অপশন হবে। এরপর, গণতান্ত্রিক সমাজবাদের মূল লক্ষ্য কী? দেখো, গণতান্ত্রিক সমাজবাদের মূল লক্ষ্য কী হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজবাদ প্রতিষ্ঠা করা। গণতান্ত্রিক মানে গণতন্ত্র থাকবে, আর সমাজবাদ মানে সমাজ। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে এটা। দেখো, এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, পরবর্তী টপিক যেগুলো আসবে সব গুরুত্বপূর্ণ পাবো। ঠিক আছে, দেখো 9 নম্বর কী রয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে, নিম্নলিখিত কোনটি সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের অবিচ্ছেদ্য অংশ? সরকার সংসদীয় ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ। কী হবে সঠিক উত্তর, কী হবে, দেখো, কার্যনির্বাহী ও সংসদীয় ব্যবস্থার সঠিক সমন্বয়। ঠিক আছে, সঠিক উত্তর হবে বি অপশান। এবার দেখো, তৃণমূল স্তরে গণতন্ত্র, তৃণমূল মানে এখানে তৃণমূল রাজনৈতিক দল নয়, মানে ক্ষুদ্র স্তরে, সবচেয়ে নিম্ন স্তরে। ঠিক আছে, গণতন্ত্র সমন্বিত হচ্ছে কাদের দ্বারা? ঠিক আছে, সঠিক উত্তর এই যে আমাদের ক্ষমতার হস্তান্তর, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পঞ্চায়েতের রাজ ব্যবস্থা, এই সবগুলোর উপর নির্ভর করে। ঠিক আছে, সঠিক উত্তর হবে 4। এরপর, নিম্নে উল্লিখিত কোন দেশে রয়েছে অলিখিত সংবিধান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের ভারতবর্ষে কী সংবিধান? আমাদের ভারতবর্ষে লিখিত সংবিধান, তাই তো। পৃথিবীর বৃহত্তম
পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। ঠিক আছে, এবার দেখো অলিখিত সংবিধান কোথায় রয়েছে? সবাই আমরা জানি অলিখিত সংবিধান, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 দাগের কী হবে? ইংল্যান্ড। অলিখিত সংবিধান হবে ইংল্যান্ড বা ব্রিটেন। ঠিক আছে, এটা হচ্ছে অলিখিত সংবিধান, মনে থাকবে, খুব ভালো প্রশ্ন। পরবর্তী দেখো, ভারত একটি প্রজাতন্ত্র, কারণ কি? ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র, কারণ কি? কারণ একটি গণতান্ত্রিক দেশ, একটি সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা, রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন একটি নির্দিষ্ট সময়ের জন্য। ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো কী হবে? আমাদের সঠিক উত্তর হবে সি অপশান। ঠিক আছে, আমাদের প্রজাতন্ত্র বলা হয় কারণ কি? রাষ্ট্রপ্রধান যে নির্বাচিত হন তার কার দ্বারা? আমাদের জনগণের দ্বারা, প্রজাদের দ্বারা, তাই তো? এই জন্য এটা একটা প্রজাতন্ত্র দেশ। ঠিক আছে, পরের টপিক, ভারতীয় সংবিধানের বিবর্তন, মানে সংবিধানটা কীভাবে রচিত হলো আস্তে আস্তে, সেই বিষয়টা আমরা জানবো। ঠিক আছে, একদিনে তো আমাদের সংবিধানটা আসেনি, এই বিষয়টা কিন্তু কোশ্চেন দেখো কী আসে। নিচে দেওয়া কোন আইনে ভারতের শাসন ব্যবস্থায় টেরিটোরিয়াল ডিভিশন ঘটে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী হবে? টেরিটোরিয়াল ডিভিশন ঘটে। ঠিক আছে, সঠিক উত্তর হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1958। আমরা জানি 1958 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গুডস গভর্নমেন্টস অ্যাক্ট যেটা বলা হয়, এই অ্যাক্টের মাধ্যমে কী হয়েছিল? আমাদের যে ইংরেজ যে কোম্পানির হাতে ক্ষমতা কার হাতে চলে যায়? রাজার বা রানীর হাতে, তাই তো? 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটাকে বলেছে টেরিটোরিয়াল ডিভিশন করেছিল। ঠিক আছে, এবার বলছি, কোন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট প্রথমবার আইনসভায় নির্বাচিত প্রতিনিধি গণনের সুযোগ করে দিয়েছিল? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে 2 দাগ, তাই তো? মল্লে মিন্টো সংস্কার আইন, যেটা আমরা বলি মল্লে মিন্টো। ঠিক আছে, মল্লে মিন্টো, এটা আমাদের মনে থাকবে, মল্লে মিন্টো সংস্কার আইন। ঠিক আছে, 1909। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো, নিচে দেওয়া কোন আইনের মুসলিমদের জন্য পৃথক নির্বাচন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমাদের অনেক পরীক্ষাতে এসছে। পৃথক নির্বাচন মুসলিমদের জন্য কোনটা? এই যে মল্লে মিন্টো। ঠিক আছে, এটাই হচ্ছে মল্লে মিন্টো। এই মল্লে মিন্টো আইন দ্বারা পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয়েছে, মল্লে মিন্টো। ঠিক আছে, এরপর কি আছে? পরে নিম্নের দেওয়া কোন আইনে কেন্দ্রের দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা চালু হয়? কোন আইনে কেন্দ্রের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয়? আমরা জানি ভারতবর্ষের দ্বিকক্ষ আইনসভা, উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা, এই ব্যাপারটা কোন আইনের মাধ্যমে চালু হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী হবে? 1935 যে ভারত শাসন আইন, তার মাধ্যমে। এটা হচ্ছে ভারত শাসন আইন 1935, ভারত শাসন আইন অনুযায়ী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ভারতবর্ষের কোন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রস্তাব প্রথমবার গ্রহণ করা হয়েছিল? ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, এটা কবে গ্রহণ করা হয়েছিল? 5 দাগের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1935 ভারত শাসন আইন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে জানি বিভিন্ন রাজ্য বা বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কী আছে? যুক্ত। ঠিক আছে, এগুলো কখনোই আমাদের ভারতবর্ষ বা এই রাষ্ট্র থেকে তারা বাইরে যেতে পারবে না, এই যে যুক্তরাষ্ট্র কাঠামো। ঠিক আছে, 1935। ঠিক আছে, লেখা থাকে ভারতীয় সংবিধানে প্রথমে লেখা আছে ভারত দ্যাট ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেট। ঠিক আছে, এবার দেখো, নিম্নলিখিত কোন জন গণপরিষদ প্রথমে গঠন করার প্রস্তাব দিয়েছিল? ঠিক আছে, এর মধ্যে মানে কে প্রথম গণপরিষদ গঠন করার প্রস্তাব দিয়েছিল সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমাদের কী হবে? এম.এন. রায়। আমরা জানি গণপরিষদ বা সংবিধানের জন্য প্রথম তিনি প্রস্তাব দিয়েছিলেন কে? এম.এন. রয়। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল কাদের দ্বারা? ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল কিসের ভিত্তিতে? তাই তো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? ক্যাবিনেট মিশন। আমরা জানি ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, এই 1946 ক্যাবিনেট মিশনের প্ল্যান দ্বারা পরবর্তীতে আমাদের ভারতের সংবিধানে গণপরিষদ গঠিত হয়েছিল, তাই তো? 1946 9ই ডিসেম্বর প্রথম অধিবেশন বসে, তাই তো? এটা মনে থাকে যেন 1946 9ই ডিসেম্বর কী হয়? প্রথম অধিবেশন বসে, প্রথম অধিবেশন, খুব ইম্পর্টেন্ট। তাহলে ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল কিসের ভিত্তিতে? ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। কোন বছরে ভারতে গণপরিষদ কার্য করতে শুরু করে, মানে কবে থেকে গণপরিষদ কার্যকর? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, 1946। ঠিক আছে, 1946। নিম্নলিখিত কোনজন গণপরিষদের সদস্য ছিলেন না, যা গঠিত হয়েছিল 1946? 1946 যে গণপরিষদ গঠন করা হয়েছিল তার মধ্যে নিম্নের কে সদস্য ছিলেন না? কী হবে সঠিক উত্তর? আমরা জানি রাজেন্দ্র প্রসাদ ছিলেন, তাই তো? কে এম মুন্সি ছিলেন, আবুল কালাম আজাদ ছিলেন না কে? সঠিক উত্তর হবে আমাদের মহাত্মা গান্ধী। ঠিক আছে, 1946 মহাত্মা গান্ধী গণপরিষদের সদস্য ছিলেন না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ভারতীয় গণপরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতীয় যে গণপরিষদ গঠন হয়েছিল সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে ছিলেন? আমরা জানি প্রথম অস্থায়ী হিসেবে সভাপতি নিয়োগ করেছিল কাকে? ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে। ঠিক আছে, ইনি হচ্ছেন প্রথম অস্থায়ী সভাপতি, মনে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট, অস্থায়ী সভাপতি। তার প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোনজন ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। প্রথম নির্বাচিত সভাপতি, ঠিক আছে, কে হবে? আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মনে থাকবে। পরবর্তী, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? খুব ভালো প্রশ্ন, এটা আমাদের অনেক পরীক্ষা এসছে, ডক্টর বি.আর. আম্বেদকর। মনে থাকবে, ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, এটা যেন মনে থাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল কবে? খুব ইম্পর্টেন্ট, গ্রহণ করা বলেছি, গৃহীত হয়েছিল কবে? আমরা জানি আগে গৃহীত হয়েছিল, তারপর কী হয়? কার্যকরী হয়। তাহলে গৃহীত হয়েছিল কবে? 1949 26শে নভেম্বর, তাই তো? খুব ইম্পর্টেন্ট,
খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা 1949 26শে নভেম্বর, এই নভেম্বরে গ্রহণ করা হয় আর কার্যকরী হয় 1950 26শে জানুয়ারি। ঠিক আছে, 1950 26 জানুয়ারি কার্যকরী হয়। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধান কার্যকরী করার দিন হিসেবে এই যে 26শে জানুয়ারি তারিখটিকে বেছে নেওয়া হয়েছিল। কারণ কি? কারণ আমরা জানি জাতীয় কংগ্রেস 1930 সালের 26শে জানুয়ারি প্রথম কী করেছিল, স্বাধীনতা কংগ্রেস কী করেছিল, স্বাধীনতা দিবস হিসেবে পালন করে ব্রিটিশ পিরিয়ডে। ঠিক আছে, 1930-এর 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা বলেছিল যে ভারতবর্ষ স্বাধীন, এই দিনটাকে স্মরণীয় করার জন্য আমরা 26শে জানুয়ারি কী পালন করি, যে সংবিধান কার্যকরী দিবস পালন করা হয়। ঠিক আছে, এবং এখানে আমরা রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, তাই তো? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। সঠিক উত্তর হবে আমাদের 14 দাগ, মনে থাকবে। এবার দেখো, ভারতীয় প্রজাতন্ত্রের সাংবিধানিক অবস্থান কী ছিল যখন সংবিধান কার্যকরী করা হয়েছিল 26শে জানুয়ারি 1950? মানে তখন আমাদের সংবিধানে কী লেখা ছিল 1950 26শে জানুয়ারি যখন আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। ঠিক আছে, তখন আমাদের সংবিধানে কী লেখা ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তখন লেখা ছিল কি? সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, এবার দেখো পরবর্তীতে আমাদের যে সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র, এই ব্যাপারটা যে রয়েছে, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দ যুক্ত হয়েছিল কবে? সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এটা 1976 42তম সংশোধনী, 1976 42তম সংশোধনীর মাধ্যমে এই শব্দটা যুক্ত হয়েছিল, তাই তো? খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় কিন্তু এটা আসে। তাই 1985 তখন কী ছিল, যে আমাদের এই যে এই ব্যাপারটা ছিল সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ঠিক আছে, এটা যেন মনে থাকে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী, ভারতের অন্তর্বর্তীকালীন সংসদে কতজন সদস্য ছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার অন্তর্বর্তীকালীন যখন সরকার হয়েছিল, গণপরিষদ গঠন হওয়ার পূর্বে, ঠিক আছে, যে আমাদের একটা সরকার গঠন হয়, ঠিক আছে, সেই সময় গণপরিষদের মানে আসন বন্টন হয়েছিল, সেই সময় মোট কতজন সদস্য ছিল? খুব কিন্তু একটা ভালো কোশ্চেন, এটা পরীক্ষাতে এসছে অনেকবার। তাই সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর কী হবে? এখানে আছে 296, 313, 300 কত 18, 300 কত 16। কী হবে সঠিক উত্তর আমাদের? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমাদের হবে 296টা। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। ভারতের যে অন্তর্বর্তীকালীন সংসদে কতজন সদস্য ছিলেন? 296টা। ঠিক আছে, 296। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। আর গণপরিষদে যখন আসন বন্টন হয়েছিল, মোট কতগুলো আসন ছিল? মোট 389টি আসন ছিল। ঠিক আছে, এটা একটু জেনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। দেখো পরবর্তী কী আছে প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। তাহলে আমরা জানলাম ভারতের সংবিধানের কার্যকরী গ্রহণ কবে, ঠিক আছে, প্রথম উপদেষ্টা, ওগুলো আমরা ডিটেলস জেনে গেলাম। এবার কি বিষয়টা আমরা জানতে হবে, সংবিধানের বৈশিষ্ট্য। আমরা কি জানি ভারতের সংবিধান কি? ভারতের সংবিধানের মোট কতগুলি ধারা রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের। মোট ভারতের সংবিধানে 300 কতগুলি ধারা রয়েছে? 395টি ধারা রয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 395টি ধারার মধ্যে আরও বিভিন্ন ধরনের ধারা বর্তমানে যুক্ত হয়েছে। তার মানে ধরো 300 বললাম, 21-এর এ, আগে ছিল 21, এখন 21-এর এ, 21-এর 2, এরকম অনেক। ঠিক আছে, মোটামুটি এখন 450টা আছে, কিন্তু 395টি যদি অপশান আমাদের থাকে 395টা করবো, যদি 450 থাকে 450 করবো। দেখো, ভারতীয় সংবিধান ভারতকে বর্ণনা করে কীভাবে? তাই মানে কীভাবে বর্ণনা করে, এটা আমরা সবাই জানি। ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করে কীভাবে? যে ইউনিয়ন অফ স্টেট, তাই তো? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তাই তো? কীভাবে বর্ণনা করে? যে ইউনিয়ন অফ স্টেট। ভারতীয় সংবিধান কীভাবে বর্ণনা করে? ইউনিয়ন অফ স্টেট। খুব ইম্পর্টেন্ট। আমরা যে লেখা আছে সংবিধান, দেখবো আমাদের সংবিধানের প্রথমে ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া, ইউনিয়ন অফ স্টেট। ঠিক আছে, এরপর দেখো কী আছে এর পরবর্তী, সংবিধান রচয়িতাদের মনন ও তাদের আদর্শ প্রতিফলিত হয়েছে কিসে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিসে? যে সংবিধান যারা রচনা করেছেন আমরা জানি তাদের যে আদর্শ প্রতিফলিত হয়েছে কোথায়? প্রস্তাবনাতে। ঠিক আছে, প্রস্তাবনাতে, প্রিয়াম্বেল। এই প্রস্তাবনাটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো? আমেরিকা। ভারতের সংবিধানে যৌথ তালিকা প্রণয়ন করা হয়েছে কোন দেশ থেকে? খুব ইম্পর্টেন্ট, যৌথ তালিকা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যৌথ তালিকা নেওয়া হয়েছে কোথা থেকে? আমাদের কী হবে? অস্ট্রেলিয়া থেকে। যৌথ তালিকা কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। আর আমেরিকা থেকে কী নেওয়া হয়েছে? এই আমেরিকা থেকে প্রস্তাবনা। ঠিক আছে, মৌলিক অধিকার, এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা আমাদের আসে। কানাডা থেকে নেওয়া হয়েছে কি? কানাডা থেকে নেওয়া হয়েছে কেন্দ্র রাজ্য ক্ষমতার বন্টন। ঠিক আছে, কেন্দ্র রাজ্য ক্ষমতার বন্টন। আর যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় শাসন, এটা কানাডা থেকে। আর জার্মানি থেকে কী নেওয়া হয়েছে? জরুরি অবস্থা। ঠিক আছে, জরুরি অবস্থা। ঠিক আছে, আর জরুরি অবস্থাকালীন কি মৌলিক অধিকার যে বাতিল করার ব্যাপারটা, এটা হচ্ছে জার্মানি থেকে, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, বলেছে ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ভারতের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয়, এটা কোন মামলার ফলে আসে? ঠিক আছে, এটা কী হবে সঠিক উত্তর? এটা সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর আমাদের হবে SR বোম্বাই মামলা, SR বোম্বাই মামলা। ঠিক আছে, এই ধরনের মামলা কিছু আছে, সেগুলো আমাদের ডিটেলসে জেনে যেতে হবে, যেমন কেশব নন্দী ভারতের মামলা। ঠিক আছে, এগুলো জেনে যেতে হবে। তাহলে সঠিক উত্তর হবে বি।
পরবর্তী, ভারতে একক নাগরিকত্ব, খুব ইম্পর্টেন্ট, একক নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমরা সবাই জানি ইংল্যান্ড থেকে, তাই তো? ইংল্যান্ড থেকে কিনা হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ। আর কি? পার্লামেন্টারি শাসন ব্যবস্থা, সংসদীয় শাসন ব্যবস্থা, সংসদীয় শাসন ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা আমরা আগে জানলাম, তাই তো? তারপরে একক নাগরিকত্ব, এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। কিন্তু আয়ারল্যান্ড থেকে কিনে হয়েছে, আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি, আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি, তাই তো? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। এরপর কি আছে? এছাড়া রাষ্ট্রপতি নির্বাচন, এটা একটু জেনে নিতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনটা পরীক্ষায় অনেকবার এসছে, যে রাষ্ট্রপতির নির্বাচন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে? অস্ট্রেলিয়া থেকে আমরা জানি, অস্ট্রেলিয়া থেকে কোন ব্যবস্থা, কোন ব্যাপারটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে? যৌথ তালিকা, যেটা যৌথ তালিকা, তাই তো? যৌথ তালিকা একটু আগে আমরা যেটা জানলাম। আর জাপান থেকে কি নেওয়া হয়েছে? জাপান থেকে সুপ্রিম কোর্টের গঠন, জাপান থেকে নেওয়া হয়েছে কি? সুপ্রিম কোর্ট গঠন। ঠিক আছে? এগুলো আমাদের ডিটেলসে ক্লাস দেওয়া আছে, খুব ভালো করে দেখে নেবে। জনস্বার্থ মামলার সূত্রপাত, ঠিক আছে, কোন দেশে হয়েছিল প্রথম? ঠিক আছে? 7 দাগের কী হবে সঠিক উত্তর? প্রথম হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে? জনস্বার্থ মামলার প্রথম সূত্রপাত হয়েছিল কোন দেশে? আমেরিকা। তারপরে দেখো কি, অমবুডসম্যানের ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? অমবুডসম্যানের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 8-এর উত্তর সঠিক হবে আমাদের কি? সুইডেন থেকে। ঠিক আছে? পরবর্তী দেখো, ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অভিভাবক, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতীয় সংবিধানের অভিভাবক বলা হয় কাকে? আমাদের সুপ্রিম কোর্ট। ঠিক আছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে? তাহলে সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারপতি। ঠিক আছে? সুপ্রিম কোর্ট যদি না থাকে, আমাদের প্রধান বিচারপতি থাকে, তো প্রধান বিচারপতি হবে। ঠিক আছে? পরবর্তী দেখো, ভারতীয় সংবিধানের অধিকারের উৎস, অধিকার, এই অধিকারের উৎস কি? আমাদের সংবিধানের অধিকারের উৎস হচ্ছে জনগণ, আমাদের জনগণ হচ্ছে সব, তাই তো? এরপর ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অভিভাবক মানে বুঝি গার্জেন। গার্জেন মানে কি? যে আমাদের একজন থাকে বাড়ির, যেমন প্রধান আমাদের বাবা মা থাকে, তেমনি এই সংবিধানের হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট প্রধান। ঠিক আছে? আর জনগণ অধিকার উৎসকে কাদের নিয়ে? এই ব্যাপারটা জনগণকে নিয়ে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কবে? খুব ইম্পর্টেন্ট, 1976-42তম সংশোধন, তাই তো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1976-42 সালে, যেন মনে থাকে, 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ আর কি সমাজতান্ত্রিক দুটো শব্দ যুক্ত হয়েছিল, সমাজতান্ত্রিক। ঠিক আছে? এছাড়া আরও দুটো ভ্রাতৃত্ববোধ, এগুলো যুক্ত হয়েছিল। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। এরপর ভারতীয় সংসদ কোন রাজ্যের নামকরণ বা কোন রাজ্যের সীমানা বদল করতে পারে? ঠিক আছে? ভারতীয় সংসদ কোন রাজ্যের নামকরণ বা সীমানা বদল করতে পারে? কিসের ভিত্তিতে? আমরা জানি যে ভারতীয়, আমরা এটা আগে পড়েছি কি, যে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সম্পর্কে আমাদের বলা রয়েছে সংবিধান কোথায়? 1 থেকে 4 নম্বর ব্যাপারে, তাই তো? এখানে দেখো 1 নম্বর রয়েছে ভারতের অঙ্গরাজ্যগুলির নাম সম্পর্কে বলা হয়েছে, 1 নম্বর আর্টিকেল, তাই তো? আর এখানে রয়েছে যে বদল করতে পারে, এটা কোন বিষয়ে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী হবে? এখানে যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট পারে, এটা কি কার ক্ষমতা? সমস্ত ক্ষমতাকার পার্লামেন্ট বা সংসদ। ঠিক আছে? এই সমস্ত ক্ষমতা কার হাতে রয়েছে? পার্লামেন্টের হাতে রয়েছে। তাই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা পারে, সংখ্যাগরিষ্ঠতা দ্বারা হয়। ঠিক আছে? যে ধরো পার্লামেন্টে দুটো আমাদের বর্তমানে বিরোধী পক্ষ রয়েছে, একটা কংগ্রেস, এটা ঠিক আছে, এটা এনডিএ, এই দুটোর মধ্যে, ঠিক আছে, ইন্ডিয়া জোট আর এনডিএ, এই দুটোর মধ্যে যারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ পাবে তারা রাজ্যের সীমানা বদল করতে পারবে, নাম বদল করতে পারবে। ঠিক আছে? এটা ব্যাপার। এটা আর্টিকেল কত নম্বরে আছে? খুব ইম্পর্টেন্ট। কত নম্বর ধারা? 3 নম্বর ধারাতে রয়েছে। এটা আমাদের পরীক্ষা অনেকবার এসছে। ঠিক আছে? তাই রাজ্যের নাম পরিবর্তন, এগুলো সমস্ত ক্ষমতা পার্লামেন্টের ওপর। নতুন রাজ্যের গঠন, সীমানা, এটা পার্লামেন্টের ওপর ক্ষমতা। ভারত সেবা, অল ইন্ডিয়া সার্ভিস তৈরি করার ক্ষমতা হাতে কার হাতে? খুব ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট, সংসদ, কেন্দ্রীয় মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর হবে সংসদ বা পার্লামেন্ট। আর সবচেয়ে সংসদ বা পার্লামেন্টের মধ্যে কার হাতে সবচেয়ে বেশি ক্ষমতা? রাজ্যসভার হাতে। ঠিক আছে? এটা কিন্তু মনে থাকে, জানো, রাজ্যসভা। ঠিক আছে? এটা যেন মনে থাকে। এরপর দেখো, কোন বছরে ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠন করা হয়েছিল? আমরা সবাই জানি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সবাই বলে এটা কী হবে? ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য 1956। কী হবে? অন্ধ্রপ্রদেশ, তাই তো? অন্ধ্রপ্রদেশ। ফজল আলী কমিটি আমরা নাম শুনেছি, তাই তো? এটা ইম্পর্টেন্ট খুব, ফজল আলী কমিটি। ঠিক আছে? তাহলে ফজল আলী কমিটির মনে থাকবে 1956 অন্ধ্রপ্রদেশ প্রথম ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য গঠন হয়েছিল। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? এরপর রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ অনুযায়ী ভারতের রাজ্য অঙ্গরাজ্য কী বলেছে? ভারতীয় রাজ্যগুলির পুনর্গঠন করে পুরোপুরি সম্পন্ন হয়েছিল। পুরোপুরি কবে সম্পন্ন হয়েছিল? ঠিক আছে? দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? বলেছে যে পুরোপুরি সম্পন্ন হয়েছিল 1956, আমরা আগেই জানলাম। ভারতীয় সংবিধানের ধারা 370 যে রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। 370 নম্বর ধারা আমাদের আগে ছিল কোন রাজ্যের জন্য? এটা ছিল জম্মু কাশ্মীর। আর কত নম্বর? 35-এর এ। ঠিক আছে? তাদের বিশেষ সুযোগ সুবিধা 35-এ ছিল কি? ভূমি রাজস্ব সম্পর্কে, তাদের ভূমি রাজস্ব ব্যাপারে জম্মু কাশ্মীরের বিশেষ কিছু সুযোগ সুবিধা ছিল। আর এখন বর্তমানে নাগাল্যান্ড, মণিপুর কত রয়েছে? 371। ঠিক আছে? 371 নম্বর ধারা, এই 3টে রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। ঠিক আছে? 371 নম্বর ধারা।
আর এই 370 আর এই যে 35 এটা কি হয়েছে, এটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, সিকিম কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? সবাই আমরা জানি এটা কত, 1975 সালে। ঠিক আছে, 1975, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো, নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বিভিন্ন চালু রয়েছে? ঠিক আছে, কোন রাজ্যে চালু রয়েছে? গোয়াতে চালু রয়েছে। এটা পরাধীন ভারতবর্ষে প্রথম থেকে চালু রয়েছে। ঠিক আছে, আর স্বাধীন ভারতে এখন বর্তমানে এটা হচ্ছে পরাধীন ভারতবর্ষে থেকে এটা চালু ছিল। ঠিক আছে, ব্রিটিশ পরাধীন ভারতবর্ষ থেকে চালু। এবার বর্তমানে স্বাধীন ভারতে যদি বলে কোন রাজ্যে প্রথম, স্বাধীন ভারতে প্রথম রাজ্য, তাহলে কী হবে আমাদের? উত্তরাখণ্ড। প্রথম রাজ্য কী হবে? উত্তরাখণ্ড। মনে থাকবে উত্তরাখণ্ডে প্রথম এই সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড, যেটা কত নম্বর আর্টিকেল কত? 44 নম্বর ধারা। এর জন্য মনে থাকে 44 নম্বর ধারা এটা রয়েছে। এটি কোথায় বর্তমান ভারতে কোন রাজ্যে ইমপ্লিমেন্ট হয়েছে, বাস্তবায়িত হয়েছে? কোথায়? উত্তরাখণ্ডে। মনে থাকবে উত্তরাখণ্ড। আর অলরেডি চালু রয়েছে গোয়াতে, এটা পরাধীন ভারতবর্ষে। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। এরা খুব ইম্পর্টেন্ট, মানে কেন্দ্রশাসিত যে অঞ্চল আছে জম্মু কাশ্মীর থেকে শুরু করে আমরা জানি 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তাই তো? এই 8টি এদের প্রশাসনিক ক্ষমতা দায়িত্ব পালন করেন কে? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে তাহলে এদের দায়িত্ব পালন করে কে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের কী হবে? কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দায়িত্ব পালন করে কে? সঠিক উত্তর আমাদের কী হবে? রাষ্ট্রপতি, রাজ্যপাল, উপরাজ্যপাল, স্বরাষ্ট্রমন্ত্রী। কী হবে আমাদের এই যে কেন্দ্রশাসিত অঞ্চল যেটা আমাদের আছে? ঠিক আছে, এটা কত নম্বর? 6, 7, 8, 9, 10, দাগ নম্বর না দিলে তোমরা বুঝতে পারবে না। এটা 9 নম্বর প্রশ্ন। ঠিক আছে, 9 নম্বর। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? উপরাজ্যপাল। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব পালন করেন কে? উপরাজ্যপাল। আর আমরা জানি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মুখ্যমন্ত্রী থাকে। মুখ্যমন্ত্রী কোনো যেমন নেই, সেক্ষেত্রে সেখানকার গভর্নর, যেটা মানে লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে, তিনি কী করেন? পুরো দায়িত্বটা তার হাতে থাকে। ঠিক আছে, এখানে লেফটেন্যান্ট গভর্নর যদি না থাকে তখন কী হবে? এই যে উপরাজ্যপাল। ঠিক আছে, উপরাজ্যপাল কী করেন? এই প্রশাসনিক দায়িত্বগুলো পালন করেন দৈনন্দিন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কী আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা হয়েছে? কোন অধ্যায়ে? খুব ভালো প্রশ্ন। এটা অধ্যায় কত? 8 নম্বর অধ্যায়ে বলা হয়েছে ভারতীয় সংবিধানে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্বন্ধে বলা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো, এবার প্রশ্ন আমাদের কী আছে? ভারতীয় নাগরিকত্ব আইন বলেছে। ভারতীয় নাগরিকত্ব আমরা জানি, নাগরিকত্ব ব্যাপারে কোথায় আছে? পার্ট 2-তে আছে, তাই তো? 5 থেকে 11 নম্বর ধারাতে আছে। এই বিষয়ে আমাদের ক্লাস দেওয়া আছে। 5 থেকে 11 নম্বর ধারায় বলা হয়েছে নাগরিকত্ব ব্যাপারটা। ঠিক আছে, এবার দেখো বলেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সংসদে নাগরিকত্ব সম্বন্ধে আইন তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের কোন ধারায় দেওয়া হয়েছে? আমাদের কী হবে সঠিক উত্তর হবে আমাদের 11 নম্বর, তাই তো? 11 নম্বর ধারা সঠিক উত্তর হবে আমার 11 নম্বর ধারা। তাই নাগরিকত্ব সম্বন্ধীয় আইন তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে 11 নম্বর ধারা। ঠিক আছে, ভারতীয় সংবিধানে নাগরিকত্ব আইন কবে কার্যকরী হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেক পরীক্ষাতে আমাদের এসছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমাদের কী হবে? নাগরিকত্ব যে সম্বন্ধীয় ব্যবস্থাগুলি কার্যকরী হয়েছিল কবে? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর হবে 1950। আর আমরা জানি নাগরিকত্ব আইন কবে পাস হয়? 1955, তাই তো? নাগরিকত্ব আইন কবে পাস হয়? 1955, এটা যেন মনে থাকে। নাগরিকত্ব আইন পাস হয়, নাগরিকত্ব আইন, এটা অনেক পরীক্ষাতে আমাদের এসছে। নাগরিকত্ব আইন পাস হয় কবে? 1955। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বলেছি ভারতের সঙ্গে নাগরিকত্ব সম্বন্ধে ব্যবস্থা কার্যকরী হয়েছিল কবে? প্রথম 1950। ঠিক আছে, আর নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে। নাগরিকত্ব আইন, এটা বেশি পরীক্ষা ইম্পর্টেন্ট বলেছে। এরপর প্রশ্নটা কি বলেছে? যে নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী নির্ধারণ করার ক্ষেত্রে কার ক্ষমতা? দেখো, নাগরিকত্ব সমস্ত বিষয়টা কার উপর ক্ষমতা? পার্লামেন্ট বা সংসদের ওপর। ঠিক আছে, যে কার নাগরিকত্ব দেবে, কোন বিষয়ে কী কী আমাদের যে বিভিন্ন ধরনের বিল পাস হয়। কিছুদিন আগে 2019 সালে যেটা পাস হলো, 2019 সালে CAA মানে কি, দি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, 2019 সালে এই বিষয়ে বলা হয়েছিল। ঠিক আছে, প্রথম জাতীয় নাগরিকত্ব নিবন্ধন করার আইন NRC, যেটা NRC হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ। এটা প্রথম কোন রাজ্যে চালু হয়েছে? আসামে প্রথম চালু করেছিল। ঠিক আছে, প্রথম প্রয়োগ করেছিল আসাম। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তাহলে এই রেজিস্ট্রেশন নাগরিকত্ব বিষয়ে সমস্ত ক্ষমতা কার ওপর? পার্লামেন্টের ওপর। ঠিক আছে, নিচে দেওয়া কোনটির সাহায্যে নাগরিকত্ব পাওয়া সম্ভব? দেখো, নাগরিকত্ব পাওয়া সম্ভব জন্মসূত্রে অবশ্যই সম্ভব, উত্তরাধিকার সূত্রে এটাও সম্ভব, নাম পঞ্জীকরণ করে এটাও সম্ভব, তাই তো? এটাও সম্ভব। আর কি আছে? এই যে বলেছে অনুরোধ করে কি পাওয়া যাবে? না, অনুরোধ করে পাওয়া যায় না। 3টে আমাদের জানি নাগরিকত্ব অর্জনের কিছু পদ্ধতি রয়েছে। 5টি পদ্ধতি নাগরিকত্ব অর্জন: জন্মসূত্রে, রক্তের সম্পর্কে, রেজিস্ট্রেশনের মাধ্যমে, আর দেশীয়করণের মাধ্যমে, যেমন ছিটমহল বিনিময় ভারত বাংলাদেশের মধ্যে হলো। ঠিক আছে, এছাড়া রেজিস্ট্রেশন করে কোনো এলাকায় সংযুক্ত মাধ্যমে।
ঠিক আছে, এগুলোর মাধ্যমে হয়। তাহলে অনুরোধ করে পাওয়া যায় না, তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? এই 1, 2, 3 এই জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে আর নাম পঞ্জীকরণ, এই তিনটেভাবে হয়। ঠিক আছে, কতগুলি কারণে ভারতীয় নাগরিকত্ব বাতিল হতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়ার কারণ কয়টি? সঠিক কারণ হচ্ছে 3টি। ঠিক আছে, কীভাবে হতে পারে? যদি কেউ স্বেচ্ছায় ত্যাগ করে, ঠিক আছে, যদি একাধিক্রমে বিনা কারণে যদি বাইরে 7 বছর থাকে, ঠিক আছে, যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে তার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। তাহলে 3টি কারণে হয়। ঠিক আছে, এই বিষয়টি আমাদের জেনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, আর ভারতে যদি টানা কেউ 12 বছর থাকে, ঠিক আছে, তাহলে তাকে কী হবে? নাগরিকত্ব দেওয়া হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা আমাদের পরীক্ষায় আসে। ভারতবর্ষে যদি কেউ টানা 12 বছর বসবাস করে, কোনো বিদেশি ব্যক্তি, তাকে কী করা হবে? ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। পরবর্তী, এবার কী রয়েছে? মৌলিক অধিকার রাষ্ট্রের নির্দেশ কোনো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় আমরা দেখেছি, এনটিপিসি, রেলের পরীক্ষা, সব পরীক্ষা কিন্তু এখানে কোশ্চেন আসছে। কি দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমরা আগেই দেখলাম মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র। আর মৌলিক, ঠিক আছে, তাই মার্কিন যুক্তরাষ্ট্র। এবার এই মৌলিক অধিকার কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 3তে রয়েছে, তাই তো। পার্ট 3তে কত নম্বর ধারা? 12 থেকে 35, তাই তো, 12 থেকে 35 নম্বর ধারা, মনে থাকবে। এবার ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার সম্বলিত রয়েছে? মৌলিক অধিকার যে পার্ট 3তে রয়েছে। কোন সম্বন্ধে বিচার বিভাগের দ্বারস্থ হওয়া যায়? নিম্নে কোনটি সম্বন্ধে বিচার বিভাগের দ্বারস্থ হওয়া যায়? মানে যদি কোন বিষয়টা যদি তোমার ঠিকঠাক না হয়, তখন তুমি সংবিধান বিচার করতে পারো, কোর্টে যেতে পারো। কোন বিষয়টা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের মৌলিক অধিকার। যদি মৌলিক অধিকার লঙ্ঘন হয়, ঠিক আছে, তখন তুমি কি করতে পারবে? কোর্টে দ্বারস্থ হতে পারবে। ঠিক আছে, আমাদের বলা হয়েছে যে আর্টিকেল 32, তারপরে 226, এখানে সুপ্রিম কোর্ট, তাই তো, রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট, এটা হাইকোর্ট, তাই তো, এই বিষয়ে আমরা পড়েছি। মৌলিক অধিকার যাদের ক্ষেত্রে খর্ব হয়, কাদের ক্ষেত্রে মৌলিক অধিকার খর্ব হয়? এটা হচ্ছে বিদেশিদের ক্ষেত্রে। যদি কোনো বিদেশি নাগরিক, সে কিন্তু মৌলিক অধিকার সব কিছু পাবে না। আমাদের ভারতীয় নাগরিক যেটা পাবে, সেটা কিন্তু তার দ্বারা হবে না। পরবর্তী প্রশ্ন, নিচে দেওয়া কোন মৌলিক অধিকারটির সুবিধা কেবল ভারতীয় নাগরিকরাই পাবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি আছে, আইনের সাম্যতা, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, কর্তৃপক্ষের কোনো বেআইনি কাজের বিরুদ্ধে, ধর্ম, জাতপাত, লিঙ্গ, জন্মস্থান প্রভৃতির কারণে বৈষম্য, ঠিক আছে, ঠিক আছে, কি বলেছে? ধর্মাচরণের স্বাধীনতা। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? বলেছে দেওয়া কোন মৌলিক অধিকারটির সুবিধা কেবলমাত্র ভারতীয়রাই পাবে, কেবলমাত্র ভারতের, অন্যরা কেউ পাবে না। তাহলে সঠিক উত্তর আমাদের এখানে হবে, ঠিক আছে, এই ধর্ম, জাতপাত, লিঙ্গ, জন্মস্থান, এগুলোর ভিতরে যে বৈষম্য করা যাবে না, আমরা জানি সংবিধানে লেখা আছে, তাই তো। কত নম্বর? 15 নম্বর আইন, তাই তো। 14 নম্বরে কী আছে? আইনের সাম্যতা। 15 নম্বরে কী আছে? যেগুলোর ভিত্তিতে কোনো বিভেদ করা যাবে না, তাই তো। তাহলে এই ব্যাপারটা যেটা রয়েছে, তাহলে এইটা, এই যে 15 নম্বর আর্টিকেলটা, এটা শুধুমাত্র ভারতীয়দের জন্য। ঠিক আছে, এবার ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, সেটা কি বরখাস্ত করা যায় না? বরখাস্ত করা যায়, কোনো পরিস্থিতি বরখাস্ত করা যায় না। ঠিক আছে, দেখো কি এই বিষয়ে আমরা কি জানি, যে কোনো কোনো ক্ষেত্রে যখন আমাদের জরুরি অবস্থা জারি হয়, তখন কি করা যায়? স্থগিত রাখা যায়, কিছু কিছু বরখাস্ত, কিছু বাতিল করা যায়, তাই তো, আমরা জানি বাতিল করা যায়। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর আমাদের জরুরি অবস্থাকালীন বাতিল করা যায়, জরুরি অবস্থাকালীন হয়। ঠিক আছে, কিন্তু 20 আর 21 এই দুটো আর্টিকেল কখনোই স্থগিত রাখা যায় না। ঠিক আছে, 20, 21 স্থগিত রাখা যায় না। এরপর মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ কে আরোপ করতে পারে? যে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ আরোপ করতে পারে কে? আমরা জানি কে? এটা হচ্ছে সংসদ, পার্লামেন্ট। ঠিক আছে, পরবর্তী, প্রিভেন্টিভ ডিটেনশন আইন, সতর্কতামূলক আইন, ঠিক আছে, খর্ব করে মৌলিক অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, সাম্যের অধিকার। ঠিক আছে, কী হবে সঠিক উত্তর আমাদের? সঠিক উত্তর আমাদের স্বাধীনতার অধিকার। প্রিভেন্টিভ ডিটেনশন আইন, যেটা সতর্কতামূলক নিবর্তন। ঠিক আছে, আমরা জানি এটা একটা আইন রয়েছে। এই আইনের মধ্যে কী বলা হয়েছিল? যে নিবর্তনমূলক সতর্কতা আইন। এই আইনে আমাদের কি বলা হয়েছে? যে কোনো ব্যক্তি যে সন্দেহ ভিত্তিতে কী করা হয়? গ্রেপ্তার করা যেতে পারে। ঠিক আছে, যে অপরাধ করতে পারে, এই ভিত্তিতে তাকে আগে থেকেই গ্রেপ্তার করা যেতে পারে। তাহলে মানে এখানে তার স্বাধীনতার অধিকারটা কী হবে? খর্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সীমার মধ্যে অবৈতনিক শিক্ষার অধিকার, এটা কোথাও হচ্ছে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। রাষ্ট্রের প্রতি নির্দিষ্ট কোনো নীতি সম্মিলিত সংবিধানের প্রস্তাবনার একটু রূপরেখা, সংবিধানের কোনো উল্লেখ নেই। বলেছে নির্দিষ্ট সীমার মধ্যে অবৈতনিক শিক্ষার অধিকার। কী হবে সঠিক উত্তর? মৌলিক অধিকার। এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে আমাদের রয়েছে শিক্ষার অধিকার। 21 নম্বর ধারায় আমাদের রয়েছে মৌলিক অধিকার। ঠিক আছে, শিক্ষার অধিকার। 6 থেকে 14 বছর প্রত্যেকটা শিশুর কী করতে হবে? যে প্রাথমিক শিক্ষা যেটা, ঠিক আছে, সেটা বাধ্যতামূলক। ঠিক আছে, এটা কত সালে হয়েছিল? 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে। 86তম সংশোধনীর মাধ্যমে এটা আমাদের সংবিধানে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে অবৈতনিক শিক্ষার অধিকার হিসেবে মৌলিক অধিকার। এরপর নিচে দেওয়া কোনটি মৌলিক অধিকারটি দেওয়া হয়েছে সংবিধানের 21 নম্বর ধারা? ঠিক আছে, আমরা কি জানি 21 নম্বর ধারায় কোনটা দেওয়া হয়েছে? আমাদের যে জীবনের অধিকার,
প্রোটেকশন অফ লাইফ, ঠিক আছে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রোটেকশন অফ লাইফ, জীবন ও তার সম্পত্তির অধিকার, 21 নম্বর ধারা, খুব ইম্পর্টেন্ট। তার জীবন ও সম্পত্তির অধিকার, তার ব্যক্তির জীবন ও স্বাধীনতার অধিকার, এটা কি আছে, এটা 21 নম্বর ধারা, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা আসবে পরীক্ষায়, ঠিক আছে। এরপর আর সাম্যের অধিকার কত, 14 থেকে 18 নম্বর, ঠিক আছে। এই 19 নম্বর যে স্বাধীনতার অধিকার 19 নম্বর ধারার মধ্যে রয়েছে বাক স্বাধীনতা, ঠিক আছে, 19 নম্বর ধারাতে, ঠিক আছে। আর সম্পত্তির অধিকার আমাদের জানি বাদ হয়ে গেছে, আগে আমাদের মৌলিক অধিকারে ছিল সম্পত্তির অধিকার, ঠিক আছে। এটা 19-এর 6-তে আগে ছিল সম্পত্তির অধিকার, এটা এখন আমাদের কি বাতিল হয়ে গেছে। এখন আমাদের মৌলিক অধিকার কয়টি, 6টি, ঠিক আছে। পরবর্তী, স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হচ্ছে কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ দৃঢ় ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। দেখো, দৃঢ় ও নিরপেক্ষ বিচার, নিরপেক্ষ বিচার করতে হবে, এটাই তো আমাদের কি স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা কবচ, মানে কোনো পক্ষপাতিত্ব হবে না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে কি, মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে আমরা কাকে বোঝাই, নিজস্ব কোনো ধর্ম যার নেই, তাই তো, ধর্মবিরোধী, নাগরিকদের ধর্মীয় আবেগপূর্ণ সমৃদ্ধি, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে যে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, ঠিক আছে, রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই তো, কারণ রাষ্ট্রের কোনো ধর্ম নেই, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান, জৈন, কোনো ধর্ম আমাদের নেই রাষ্ট্রের। এবার ভারতীয় সংবিধানে সংখ্যালঘুদের স্বীকৃতি দেওয়া হয়েছে কত নম্বর, কোন কিসের ভিত্তিতে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সংবিধানে যে সংখ্যালঘুরা আছে তাদের জন্য একটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, এটা কোথায়, ঠিক আছে। এটা আমাদের সঠিক উত্তর হবে জনসংখ্যার ভিত্তিতে। সংখ্যালঘু বলতে আমরা কাদের ভিত্তি করি, এই সংখ্যালঘু হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে আমরা করি, ঠিক আছে। তাহলে এই জনসংখ্যার ভিত্তিতে সংখ্যালঘুদের বিশেষ সুযোগ সুবিধা আছে, তাই তো। এরপর যে সরকারের আমলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ হয়েছিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমরা জানি একটু আগে পড়লাম কি, যে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ হয়ে যায়, তাই তো। তাহলে এই সম্পত্তি অধিকারতে মৌলিক অধিকার থেকে বাদ হয়ে যায় কবে, 1978 44তম সংশোধনীর মাধ্যমে, 44তম সংশোধনীর কিন্তু পরীক্ষা আছে, ঠিক আছে। এটা কাদের আমলে হয়েছিল, সঠিক উত্তর আমাদের কী হবে, মোরারজি দেশাই, ঠিক আছে। অকংগ্রেসি সরকার ছিল মোরারজি দেশাই, ঠিক আছে, প্রধানমন্ত্রী ছিলেন, তাই তার আমলে এটা আমাদের প্রথম বাদ হয়ে গিয়েছিল, ঠিক আছে। এই সম্পত্তির অধিকার এখন কোথায় আছে, 300A-তে আছে, ঠিক আছে। এটা একটা আইনি অধিকার, এখন কিসের অধিকার, আইনি অধিকার, আইনি অধিকার, মনে থাকবে আইনি অধিকার, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর হবে বি অপশান। ভারতে মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে যার সাহায্যে, মৌলিক অধিকার নিশ্চিত করা যার সাহায্যে, সেটি কী হবে, সঠিক উত্তর আমাদের কী হবে, সাংবিধানিক প্রতিকারের অধিকার। যে মৌলিক অধিকার এটা আমরা জানি কি, সাংবিধানিক প্রতিকার, কত নম্বর আর্টিকেল, 32 নম্বর ধারা। ডক্টর B.R. আম্বেদকর কী বলেছিলেন, 32 নম্বর ধারাকে সাংবিধানিক অধিকারকে হৃদয় ও আত্মা, সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন, তাই তো। আমরা জানি সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন ডক্টর B.R. আম্বেদকর, আমাদের সংবিধানের জনক। এই 32 নম্বর আর্টিকেলে কী রয়েছে, সাংবিধানিক প্রতিকারের অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার, 32 নম্বর আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এরপর ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি রক্ষার অভিভাবককে, মানে এই মৌলিক অধিকারগুলো যাতে সঠিকভাবে প্রত্যেকটা জনগণ পায় সেই ব্যাপারটা দেখার ক্ষমতা কার, আমরা জানি কার, কার হবে, সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট আমাদের অভিভাবক, তাই তো। তাই সুপ্রিম কোর্ট এই মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করতে আমাদের গার্জেন হিসেবে কাজ করে। মৌলিক অধিকার রক্ষার্থে আদালত কি জারি করতে পারে, কি জারি, আমরা জানি সঠিক উত্তর রিট জারি করতে পারে। সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল, 32 নম্বর, আর হাইকোর্ট কত, 226 নম্বর আর্টিকেল। এটা হচ্ছে হাইকোর্ট, এটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এবং 5 প্রকার রিট জারি করতে পারে, 5 প্রকার রিট জারি করতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হেভিয়াস কর্পাস, ঠিক আছে, এগুলোর মধ্যে জেনে রাখতে হবে, খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী, মৌলিক অধিকার প্রয়োগ করতে রিট জারি করতে পারে কে, তো একটু আগে আমরা জানলাম কে, সুপ্রিম কোর্ট, তাই তো। সঠিক উত্তর আমরা কী জানলাম একটু আগে, সুপ্রিম কোর্ট। কত প্রকার রিট জারি করতে পারে, 5 প্রকার। কোন রিটের দ্বারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কর্তৃপক্ষকে সাহায্য করতে পারে বা কোনো নির্দিষ্ট কাজ করতে বা দায়িত্ব পালন করাতে কর্তৃপক্ষকে বাধা, ঠিক আছে, করা না থাকলেও করছে না, এই ব্যাপারটা বলতে পারে। তাহলে সঠিক উত্তর কী হবে, এটা আমাদের ডিটেলস ক্লাসে দেওয়া ছিল, ঠিক আছে। যে ম্যান্ডামাস, ঠিক আছে, ম্যান্ডামাস মানে কি, আমরা জানি 5 প্রকার। প্রথম হচ্ছে হেভিয়াস কর্পাস, মানে কি সশরীরে হাজত, বদ্যি প্রত্যয়ীকরণ যে ব্যাপারটা, ঠিক আছে। তার মানে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাকে জজ কোর্টের সামনে তাকে হাজির করতে হবে। তারপরে 2 নম্বরে কী ছিল, প্রোহিবিশন। 2 নম্বরে কী ছিল, ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে কি আদেশ করা, যে বলছে কোনো যদি কাজ যদি দায়িত্ব পালন না করে তাকে আদেশ করতে পারে, তাহলে এটা হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস কি, পরমাদেশ, ঠিক আছে। এরপর কি আছে, প্রোহিবিশন। প্রোহিবিশন মানে কি, প্রোহিবিশন হচ্ছে নিষেধ করা, কোনো যদি উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের কাজের মধ্যে কাজ করতে নির্দেশ দিতে পারে। আর কোয়ারেন্টো কি, কোয়ারেন্ট হচ্ছে প্রতিচ্ছেদ। কোয়ারেন্টো কি, কোয়ারেন্ট হচ্ছে অধিকার পিচ্ছা, মানে কোন অধিকারে করবে এটা একটা ব্যাপার। তাহলে এই বিষয়ে কিন্তু আমাদের জেনে রাখতে হবে, এখন কিন্তু প্রশ্ন আমাদের আসতে পারে, ঠিক আছে। পরবর্তী দেখো কী রয়েছে, নিচে উল্লিখিত কোন রিটের দ্বারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ইচ্ছা প্রকাশ করে কর্তৃপক্ষের কোনো আদেশ বাতিল করতে পারে,
কোনো আদেশ কী বলেছে, বাতিল করতে পারে। তাহলে কী হবে, সার্টিওরি। ঠিক আছে, সার্টিওরি, এটা আদেশ করে তিনি কোনো কিছু বাতিল করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। নিচে দেওয়া কোন রিটের সাহায্যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো ব্যক্তিকে আদালতের সামনে উপস্থিত করানোর কথা বলতে পারে? আমরা একটু আগে জানলাম কি, কোনো নিখোঁজ যদি কেউ থাকে, কোনো হেফাজত যদি কারো থাকে, তাকে হাজির করতে হবে। এটা তাহলে কোথায় বলা হয়েছে, এটা বলা হয়েছে কোথায়, হেভিয়াস কর্পাসে। হেভিয়াস কর্পাস মানে কি, সশরীরে হাজির, তাই তো, সশরীরে হাজির করতে হবে। তাই এটা আমাদের মনে থাকবে, সশরীরে হাজির, তাহলে এটা হচ্ছে হেভিয়াস কর্পাস। তারপর যদি কোনো উচ্চ আদালত নিম্ন আদালতকে কাজের করতে চান এই ব্যাপারে আদেশ দিতে পারে, ম্যান্ডামাস। আর এটা কি, কোনো আদেশ বাতিল করতে পারে, কোনো আদেশ বাতিল করতে পারে, এটা কি, সার্টিওরি। এরপর নিচে দেওয়া কোন রিটটির আক্ষরিক অর্থ হলো তোমার অধিকার বা কর্তৃত্ব? ঠিক আছে, তোমার অধিকার বা কর্তৃত্ব, এটা কোনটি? এটি সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর আমাদের হবে কুই ওয়ারেন্টো। একটু আগে আমরা পড়লাম কুই ওয়ারেন্টো মানে কি, কুই ওয়ারেন্টো হচ্ছে কোন অধিকারে, তাহলে কোন অধিকারে, তোমার অধিকার কি, এটা হচ্ছে, এটা কত নম্বর, কুই ওয়ারেন্টো। ঠিক আছে, সংসদীয় নির্বাচনে ভোটদানের অধিকার, তাই ভোটদানের অধিকার কি, এটা আমরা খুবই ভুল করি। ভোটদানের অধিকার কিন্তু আমাদের মৌলিক অধিকার নয়, এই ভোটদানের অধিকার আমাদের হচ্ছে কি, সাংবিধানিক অধিকার। তাই তো, ভোটদানের অধিকার কি, সাংবিধানিক অধিকার। আমাদের ভোটদানের বয়স কত, 18 বছর। ঠিক আছে, এটা আমাদের কত ছিল আগে, 21 ছিল, এই বিষয়ে আমরা পরে পড়বো। 21 থেকে 18 করা হয়েছিল কত, 1989, 61তম সংশোধনীর মাধ্যমে। তাই তো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 61তম সংশোধনীর মাধ্যমে। এরপর তাই ভোটদানের অধিকার কি, আমাদের ভোটদানের অধিকার হচ্ছে কি, সাংবিধানিক অধিকার। ঠিক আছে, আর সম্পত্তির অধিকার আইনগত অধিকার। নিচে কোন মামলাটি মৌলিক অধিকারের সঙ্গে সম্মিলিত ছিল, মানে মৌলিক অধিকারের সঙ্গে কোনটি যুক্ত ছিল? তাই সঠিক প্রশ্ন, এটা খুব অনেক পরীক্ষাতে আমাদের এসছে। তাই এটা সঠিক উত্তর আমাদের হবে কি, গোকুলনাথ বনাম পাঞ্জাব সরকার, এই মামলাটার মাধ্যমে মৌলিক অধিকার সম্মিলিত। ঠিক আছে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমাদের অনেক পরীক্ষা এসছে। এরপর নিচে দেওয়া কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে মৌলিক অধিকারগুলি সংশোধন করা যায় না? কোন মৌলিক অধিকার যে সংশোধন করা যাবে না, ঠিক আছে, এটা কোন মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল? ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন। তাই এটা সঠিক উত্তর আমাদের হবে কি, কেশবানন্দ ভারতী মামলা, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে। মৌলিক অধিকারগুলি সংশোধন করা যাবে, এটা কোন মামলায়, কেশবানন্দ ভারতী মামলা। এরপর ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তাহলে একটু আগে আমরা যারা মৌলিক দায়িত্ব, এটা মৌলিক দায়িত্ব বলেছি, মৌলিক দায়িত্ব মানে মৌলিক কর্তব্য। এই মৌলিক কর্তব্য কয়টি বর্তমানে, 11টি, তাই তো, 11টি। আর মৌলিক অধিকার কয়টি, মৌলিক অধিকার 6টি, মৌলিক অধিকার কয়টি, 6টি। এরপর মৌলিক দায়িত্বের অধ্যায়ে রয়েছে কি, আমরা কি জানি, মৌলিক যে আমাদের দায়িত্ব বা কর্তব্য রয়েছে, এখানে কি রয়েছে, এটা কী হবে সঠিক উত্তর, সঠিক উত্তর হবে স্বাধীনতার সংগ্রামের মহান আদর্শগুলো উদ্বুদ্ধ হওয়া, সেগুলো গর্ববোধ করা। ঠিক আছে, মানে কি, জাতীয় পতাকা, এগুলো আমাদের বিশেষ বিষয়গুলো আছে, এই বিষয়ে আমাদের ক্লাস দেওয়া আছে, ওগুলো আমাদেরকে মেনে চলতে হবে, সংবিধান মান্য করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা। এরপর ভারতীয় সংবিধানে কোথায় আর্থিক সাম্যকে অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করেছে? আর্থিক সাম্য, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। সঠিক উত্তর আমাদের কী হবে, সঠিক উত্তর আমাদের হয় নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের কথা বলে, তাই তো, তাহলে এখানে এই আর্থিক সাম্যর কথা বলা হয়েছে নির্দেশমূলক নীতিতে। ঠিক আছে, এই নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি হচ্ছে কি, আদালতের আদেশ অনুযায়ী প্রযোজ্য মনে করা হয়, প্রযোজ্য, আংশিকভাবে প্রযোজ্য নয়, আদালতে প্রযোজ্য নয়। তাই সঠিক উত্তর আমরা কি জানি, এই নির্দেশমূলক নীতি আদালতে প্রযোজ্য নয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নির্দেশমূলক নীতি আদালতে প্রযোজ্য নয়। ভারতের সংবিধানে কোন ধারাগুলিকে রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতিকে ব্যবহার করে? 36 থেকে কত, 51, আমরা সবাই জানি এটা, 36 থেকে 51, এটা হচ্ছে কি নির্দেশমূলক নীতি। রাষ্ট্রের প্রতি নির্দেশমূলক নীতি অনুযায়ী কত বছর পর্যন্ত শিশুদের অবৈতনিক শিক্ষা আবশ্যিক করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, 6 থেকে 14 বছর, তাই তো, 6 থেকে 14 বছর, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা আমাদের অনেক পরীক্ষাতে এসছে, যে নির্দেশমূলক নীতি এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, এটা বলা হয়েছে আর্টিকেল 45 নম্বর ধারাতে বলা হয়েছে। এই নির্দেশমূলক নীতির মধ্যে আরেকটা বিষয় আছে কি, 40 নম্বর ধারা, যেটা কি বলা হয়েছে, 40 নম্বর ধারা, গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত মনে থাকবে, এটা কিন্তু অনেক পরীক্ষা আসে। 44 নম্বর তো পড়লাম ইউনিফর্ম সিভিল কোড। ঠিক আছে, একটা বিষয় রয়েছে যে আইন সবার জন্য সমান, সেটা 44 নম্বর ইউনিফর্ম সিভিল কোড, আইন সবার জন্য সমান। ঠিক আছে, আইন সবার জন্য সমান, এটা কিন্তু মনে থাকে। এরপর ভারতীয় সংবিধানের যে অধ্যায়ে বিচার ব্যবস্থাকে কার্যনির্বাহী থেকে আলাদা করা হয়েছে, বিচার ব্যবস্থা আর কার্যনির্বাহী ব্যবস্থা দুটো আলাদা, এটা কোথায় বলা হয়েছে? ঠিক আছে, এটা কি নির্দেশমূলক নীতি বলা হয়েছে, তাই তো, এটা সঠিক উত্তর হবে কী হবে, এটা আমাদের সঠিক উত্তর হবে, এটা নির্দেশমূলক নীতি। এটা কত নম্বর আর্টিকেল বলা হয়েছে, বিচার ব্যবস্থা আর আমাদের শাসন বিভাগ আলাদা, এটা বলা হয়েছে 50 নম্বর ধারা। মনে রাখবে যে 50-50 মানে কি, বিচার আর আইন দুটো আলাদা। ঠিক আছে, আর ভারতীয় সংবিধান আন্তর্জাতিক ক্ষেত্রে সীমানা, শান্তি, নিরাপত্তা, এটা বলা হয়েছে কত নম্বর ধারা, 51 নম্বর ধারা। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা আসে। ঠিক আছে, এটাও আমার নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে। ঠিক আছে,
এরপর আমরা সংবিধান সংশোধন পড়বো। আর মৌলিক অধিকার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কিছু আমরা তথ্য জেনে রাখি, ঠিক আছে, মৌলিক অধিকার সম্পর্কে। এই যেখানে পড়ছিলাম, ঠিক আছে, এখানে আমাদের অনেক, যেমন 20 নম্বর 21 নম্বর আর্টিকেলটা, 19 নম্বরটা মনে রাখতে হবে। এই 19 নম্বর ধারাটা কি? স্বাধীনতা। 19 থেকে 22 স্বাধীনতার অধিকার, যে বাক স্বাধীনতা মৌলিক অধিকার, ঠিক আছে, 6টি আমাদের স্বাধীনতার অধিকার আছে, 6টি স্বাধীনতার অধিকার আছে, এটা জেনে রাখতে হবে। আর 20 নম্বর থেকে 20 মধ্যে যে পেজ আছে, যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাকে প্রচলিত নিয়ম অনুযায়ী শাস্তি দিতে হবে, একই ব্যক্তিকে একই অপরাধের জন্য তাকে বারবার শাস্তি দেওয়া যাবে না, এই ব্যাপারটা বলা হয়েছে 20 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। আর 21 নম্বরে কী বললাম? প্রোটেকশন লাইফ, এটা আমরা আগে পড়ে নিলাম, ঠিক আছে। এগুলো 20 আর 21 কখনোই বন্ধ করা যায় না, ঠিক আছে। এরপর 22 নম্বর আর্টিকেল কী আছে? 22 নম্বর আর্টিকেল, কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তার গ্রেপ্তারে তার কারণ জানাতে হবে। কিন্তু এই যে যেটা একটা ছিল নিবর্তনমূলক আটক আইনে, ব্যক্তিকে কিন্তু এটা হবে না, ঠিক আছে। আর কি? জরুরি অবস্থাকালীন দুটো আর্টিকেল কখনোই স্থগিত রাখা যায় না, 20 আর 21, মনে থাকবে 20 আর 21 নম্বর ধারা স্থগিত রাখা যায় না, বন্ধ করা যাবে না, বন্ধ বা স্থগিত হবে না, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমরা জানি মৌলিক অধিকার আছে শোষণ, 23-24, এটা একটু জেনে রাখতে হবে। 23 নম্বর কি? আমাদের যে আমরা 23 নম্বরে কি? বেকার শ্রম, বা আগে যে বেকার খাটানো হতো, মানুষ ক্রয় বিক্রয় এটা করা যাবে না। 24 নম্বরে কি? শিশু শ্রম, শিশু শ্রমের ব্যাপারটা 24 নম্বর আর্টিকেল বলা হয়েছে, এটা করা যাবে না। আর ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতা, এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। ধর্মীয় স্বাধীনতা কি? আমাদের 25 থেকে 28, 25 থেকে 28-এ কী আছে? ধর্মীয় স্বাধীনতা, ঠিক আছে। এই ব্যাপারটা, যে ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারবে, এই ব্যাপারটা বলা হয়েছে, ঠিক আছে। পুরো ডিটেলস আমাদের বলা আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা খুব, এর পরবর্তীতে আমাদের টপিক যেটা থাকলো সংবিধান সংশোধন। এই সংবিধান সংশোধন সম্পর্কে আমরা জানবো। ভারতীয় সংবিধান সংশোধন ব্যাপারটা কোথা থেকে নেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সংবিধান সংশোধন নেওয়া হয়েছে 360 নম্বর ধারা, তাই তো? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়, সাউথ আফ্রিকা থেকে, ঠিক আছে। ভারতীয় সংবিধানের বেশিরভাগ বিষয় সংশোধন করা যায়, ঠিক আছে। এটা কি? কেবল সংসদ দ্বারা, পার্লামেন্টই পারে। এই যে সংবিধান সংশোধনের বিভিন্ন যে ব্যাপারটা, এটা কার উপর রয়েছে? পুরোপুরিভাবে পার্লামেন্টের ওপর। একটি সংবিধান সংশোধনী বিল রাষ্ট্রপতির কাছে পৌঁছালে তিনি সেটা সম্মতি দিতে পারে। এটা কতদিন কী করে? এটা সঠিক উত্তর আমাদের কী হবে? জানি আমরা কি, যে কোনো একটা সংশোধনী বিল যদি রাষ্ট্রপতির কাছে যায়, তিনি কি করতে পারেন? সেটা সংশোধনী বিল যদি রাষ্ট্রপতির কাছে যায়, তিনি সেটা কী করতে পারে? তিনি সেটাতে সম্মতি দিতে বাধ্য। এটা যেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে থাকে। যদি কোনো সংবিধান সংশোধনী বিল যদি যায়, সেটাতে রাষ্ট্রপতির সম্মতি দিতে কি বাধ্য থাকবে। তিনি 6 মাসে যে স্থগিত রাখতে পারবেন না, তিনি রেখে দিতে পারবেন না, বা ফেরত পাঠাতেও পারবেন না, ঠিক আছে। এটা তিনি সম্মতি জানাতে কি বাধ্য। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। সংবিধানের যে চূড়ান্ত ব্যাখ্যা করার ক্ষমতা কার হাতে রয়েছে? আমরা কি জানি? সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পারে সংবিধানকে ব্যাখ্যা করতে, ঠিক আছে। পরবর্তী, এরপর কি টপিক? ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামো। যে ভারতীয় সংবিধানে রাজ্যগুলি ক্ষমতা কার্য ভাগ করা হয়েছে কোন তালিকায়? আমরা জানি, সঠিক জানি সবাই, কী হবে এটা? সঠিক উত্তর আমাদের, যে ভারতের রাজ্যগুলিকে ক্ষমতা কার্য ভাগ করা হয়েছে কটি তালিকায়? 5টি তালিকা। ভারতীয় সংবিধানের কেন্দ্রীয় তালিকায় কতগুলি বিষয় রয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কেন্দ্রীয় তালিকায় বর্তমানে কটি বিষয় রয়েছে? 66টি, ঠিক আছে। কেন্দ্রীয় তালিকায় বিষয় কয়টি? 66টি, ঠিক আছে। রাজ্য তালিকায় কয়টি? রাজ্য তালিকায়, এটা আমাদের পরীক্ষা আসে। আর যুগ্ম তালিকায় কয়টি? মনে রাখতে। শিক্ষা কোন তালিকাভুক্ত, ঠিক আছে। প্রতিরক্ষা কোন, ভূমি ব্যবস্থা কোন তালিকাভুক্ত, ঠিক আছে। এগুলো একটু আমাদের জেনে রাখতে হবে। কেন্দ্র, রাজ্য, যুগ্ম, 3টে তালিকায় কোনটি কতগুলি বিষয় রয়েছে, ঠিক আছে। রিসেন্ট আমাদের একটু জেনে যেতে হবে। তাহলে বর্তমানে সংবিধানের কেন্দ্রীয় তালিকা রয়েছে 66টি বিষয়, ঠিক আছে। এরপর সংসদ একছত্র ক্ষমতা ভোগ করে যে বিষয়ে আইন প্রণয়ন করার। সংসদ একছত্র ক্ষমতা ভোগ করে যে বিষয়ে আইন প্রণয়ন করার, এটা কোথায়? ঠিক আছে। সংসদ আমরা জানি, সংসদ মানে কি? সংসদের ব্যাপারটা কী হবে? তাহলে সঠিক উত্তর কেন্দ্রীয় তালিকায়। মানে সংসদ মানে তো কেন্দ্রীয় বিষয়, পার্লামেন্ট। তাহলে কেন্দ্রীয় তালিকায় এই আইন প্রণয়ন করার জন্য এটা ক্ষমতা ভোগ করে। সংসদ কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়গুলি সম্বন্ধে আইন প্রণয়ন করতে পারে, কিন্তু যে রাজ্যের ক্ষমতা, এগুলো। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? দেখো, এখানে বলা হয়েছে কি, সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর, ঠিক আছে। কারণ কি? জম্মু কাশ্মীরে একটা আলাদা বিশেষ মর্যাদা ছিল, আমরা জানি। সেই জন্য ওখানে যদি কোনো আইন প্রণয়ন করা হতো, সেক্ষেত্রে কী করতে হতো? সেই রাজ্যের রাজ্যপাল, সেই রাজ্যের পরামর্শ নিতে হতো, কিন্তু এখন আর প্রয়োজন নেই, ঠিক আছে। যদি সংসদকে কোনো রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে হয়, তাহলে সেক্ষেত্রে কোথায় প্রস্তাব পাস করবে? ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কী হবে? রাজ্যসভা, ঠিক আছে।
এরপর দেখো এখান থেকে শুরু হবে, বলেছে কিভাবে রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের কোনো কার্য রাজ্য সরকারের উপর অর্পণ করতে পারেন। রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের কোনো কার্য রাজ্য সরকারের উপর অর্পণ করতে পারেন। সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর আমাদের সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে, অর্থাৎ রাজ্যের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা কোনো বিষয় এটা নিতে পারি। ঠিক আছে, বলেছি ভারতীয় সংসদ কোন রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে সক্ষম। ভারতীয় সংসদ কোন রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে সক্ষম। ভারতীয় সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে সক্ষম কখন? যদি ভারতীয় সংবিধানের ধারা 352 অনুযায়ী জরুরি অবস্থা জারি থাকে। অর্থাৎ আমরা জানি জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারা। এই জাতীয় জরুরি অবস্থা যদি জারি থাকে তখন কী হবে? ভারতীয় সংসদ কোনো রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। ঠিক আছে, মানে তখন তো রাজ্যের আর কোনো ক্ষমতা থাকছে না, তখন সেই সেন্ট্রাল গভর্নমেন্ট সে 352 নম্বর ধারা অনুযায়ী যদি জারি থাকে তখন কেন্দ্রীয় সরকার পার্লামেন্ট রাজ্য তালিকার কোনো বিষয়ে তিনি কোনো আইন প্রণয়ন করতে পারে। ঠিক আছে, কারণ তো তখন জাতীয় জরুরি অবস্থা মানে কি? সমস্ত ক্ষমতা সেন্ট্রালের হাতে। এবার দেখো, যৌথ তালিকাভুক্ত বিষয়গুলি সম্বন্ধে আইন প্রণয়ন করার ক্ষমতা করা যেতে পারে কোন ক্ষেত্রে? দেখো, যৌথ তালিকাভুক্ত বিষয় মানে যৌথ তালিকা যেটা রাজ্য কেন্দ্র উভয়। ঠিক আছে, যৌথ তালিকাভুক্ত বিষয়গুলি সম্বন্ধে আইন প্রণয়ন করা যেতে পারে রাজ্য কেন্দ্র দ্বারা। মানে এখানে দুটোর কমন লাগবে, যৌথ মানে কি? রাজ্য কেন্দ্র দুটোই থাকবে যৌথ তালিকাভুক্ত, তাই তো এই বিষয়টা। এরপর নিম্নলিখিত দেওয়া কোনটি একটি সর্বভারতীয় সেবা নয়? সর্বভারতীয় সেবা নয়, কি বলেছে? সর্বভারতীয় সেবা নয় কোনটি? ইন্ডিয়ান ফরেন সার্ভিস, এটা সর্বভারতীয় সেবা নয় বলেছে। সর্বভারতীয় সেবা নয়, ইন্ডিয়ান ফরেন সার্ভিস। ঠিক আছে, এ দেখো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তারপর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএএস যেটা আমরা জানি, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস আইপিএস। ঠিক আছে, এগুলো তো সব আমাদের সর্বভারতীয় সেবা। ইউপিএসসির মাধ্যমে যেগুলো হয় ইউপিএসসি। ঠিক আছে, কিন্তু এই যে ফরেন সার্ভিস এটা, ঠিক আছে, আইএফসি, এটা কিন্তু আমাদের সর্বভারতীয় সেবা নয়। ঠিক আছে, পরবর্তী কি আছে? ভারত সর্বভারতীয় সেবায় নিযুক্ত হয়। আমরা কি জানি সর্বভারতীয় সেবায় নিযুক্ত হয় কারা? যে নিযুক্তি সর্বভারতীয় সেবায় নিযুক্তি হয় কার দ্বারা? অর্থাৎ ইউপিএসসি বিভিন্ন আমাদের যে সদস্য যারা নির্বাচিত হয় কার মাধ্যমে হয়? এটা রাষ্ট্রপতির মাধ্যমে। ঠিক আছে, রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয় সর্বভারতীয় সেবায়। ঠিক আছে, শিক্ষা নিচে দেওয়া কোন তালিকায় অন্তর্ভুক্ত? শিক্ষা নিচে দেওয়া কোন তালিকা? শিক্ষা আমরা জানি একটু আগে বললাম, শিক্ষা যৌথ তালিকা অন্তর্ভুক্ত। ঠিক আছে, নিচে দেওয়া কোন তালিকায় পরিকল্পনা স্থান পেয়েছে? অর্থাৎ পরিকল্পনা কমিশন, এটা আমরা জানি প্ল্যানিং কমিশন, বর্তমান যেটা নীতি আয়োগ, এটা কোন তালিকা? এটা যৌথ তালিকা। আর এই পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে। ঠিক আছে, এটা আমাদের আসতে পারে রাশিয়া থেকে পরিকল্পনা কমিশনটা নেওয়া। ঠিক আছে, রাশিয়া থেকে গৃহীত, মনে থাকবে। এবার কেন্দ্রীয় সরকার যে সমস্ত বিষয় বা কর আদায় করে থাকে, বেশি কর আদায় করে, তার মধ্যে সবচেয়ে বেশি কর হতে হয়। ঠিক আছে, আমরা জানি যে ভারতীয় সরকার আয়ের উৎস কর আদায়। ঠিক আছে, ট্যাক্স। তাহলে এই ট্যাক্সের মধ্যে সবচেয়ে বেশি কোথার থেকে আদায় হয়? এক্সাইজ ডিউটি মানে আমরা বুঝি এটা কোথায়? আবগারি, তাই তো, আবগারি দপ্তর যেটা। ঠিক আছে, এটা। এবার দেখো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি? খুব ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি বলেছে? কেন্দ্রীভূতকরণ, সার্বভৌমত্ব, ক্ষমতা বন্টনের তত্ত্ব। যুক্তরাষ্ট্র মানে কি? যেখানে বিকেন্দ্রীকরণ, মানে কেন্দ্র রাজ্য দুটোরই ক্ষমতা থাকবে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় সরকারের রাজ্যগুলির হাতে থাকে কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যুক্তরাষ্ট্র রাজ্যগুলির হাতে থেকে সংবিধান যে সমস্ত ক্ষমতা প্রদান করেছে সেগুলোই রাজ্যগুলির হাতে থাকে। সংবিধান যে সমস্ত ক্ষমতাগুলি দিয়েছে। ঠিক আছে, এরপর দেখো কী রয়েছে? সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল বিষয়টি খতিয়ে দেখার জন্য। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এসে সারকারিয়া কমিটি। ঠিক আছে, সারকারিয়া কমিটি। ঠিক আছে, এটা পরীক্ষা আসে। এটা কোন বিষয়ের জন্য গঠন করা হয়েছিল? কেন্দ্র রাজ্য যে সম্পর্ক, এটা দেখার জন্য। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কেন্দ্র রাজ্য যে সম্পর্ক বিষয় করার জন্য এই কমিশনটা গঠন করা হয়েছিল। বর্তমানে ভারতে কতগুলি জোনাল কাউন্সিল রয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জোনাল কাউন্সিল কয়টি? 6টি। ঠিক আছে, জোনাল কাউন্সিল কয়টি? 6টি। এবার আমরা পড়ব জরুরি অবস্থা সম্পর্কে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক জরুরি অবস্থা, জার্মান, তাই তো। এবার দেখো, কতদিনের মধ্যে রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করলে অনুমোদিত সংসদের উভয় সভায় পেশ করতে হবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কী হবে সঠিক উত্তর? আমাদের 1 মাসের মধ্যে। যদি জরুরি অবস্থা রাষ্ট্রপতি জারি করেন সেটা সংসদে পেশ করতে হবে 1 মাসের মধ্যে। রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কেবল যার নিম্নলিখিত প্রস্তাব পেলে। কার প্রস্তাব পেলে পরে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী হবে উত্তর? হবে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভা। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা যদি প্রস্তাব দেয়, পার্লামেন্ট যদি প্রস্তাব দেয়, ঠিক আছে, তাহলে কী হবে? রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রপতি জরুরি অবস্থা কার হচ্ছে? কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভা মানে কিন্তু এখানে কিন্তু ব্যবহার, মন্ত্রিসভা মানে কি? পার্লামেন্ট। মন্ত্রিসভা মানে কি? যারা মন্ত্রী, কেন্দ্রীয় যে আমাদের পার্লামেন্ট সংসদ থাকে, সংসদ থেকে যারা মন্ত্রী থাকে। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। সংসদে যারা মন্ত্রী হয় সবাই তো সদস্য থেকে কিছুজন মন্ত্রী হয়, তাই তো। তাহলে এই যে
যেটা যারা মন্ত্রী থাকবে এই মন্ত্রিসভার প্রস্তাবে কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। মন্ত্রিসভার প্রস্তাব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা ভুল হয়ে যাবো, অনেক সময় সংসদ করে দেবো, সংসদ নয়, এটা কার হবে? মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাবে। ঠিক আছে, এরপর কি আছে বলেছে, স্বাধীনতার সময় যে ভারতে কতবার স্বাধীনতার সময় থেকে কতবার ভারতে জরুরি অবস্থা জারি হয়েছে। খুব প্রশ্ন, ভারতটা অনেকবার আমাদের পরীক্ষা এসছে। স্বাধীনতার সময় থেকে ভারতে মোট কতবার জরুরি অবস্থা জারি হয়েছে? 3বার, তাই তো। জরুরি অবস্থা কতবার জারি হয়েছে? 3বার। কত কী কী? 1962 সাল, 1971 সাল আর 1975 সাল, তাই তো। আমরা জানি, খুব ইম্পর্টেন্ট, ভারতে মোট কতবার? মোট 3বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে। জাতীয় জরুরি অবস্থা 3বার, ঠিক আছে। আর আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর, একবারও জারি হয়নি, মনে থাকবে। তাই 3বার জারি হয়েছে। এবার দেখো, এই জাতীয় জরুরি অবস্থাকালীন 19 নম্বর ধারা বাতিল করতে পারে। 19 নম্বর ধারা বাতিল করা যায়, ঠিক আছে। 19 নম্বর ধারা বাতিল করা যায় কখন? যখন অভ্যন্তরীণ কারণে, ঠিক আছে, যদি বাহ্যিক কারণে যদি তোমার এই জরুরি অবস্থা জারি হয়, তখন কিন্তু এই 19 নম্বর ধারা কিছু অংশটা কী হবে? বাতিল করা সম্ভব, ঠিক আছে, যখন বাহ্যিক কারণে হবে। এরপরে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয় তখন রাজ্যের, দেখো, কোনো যখন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হবে তখন কি হবে? তখন সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে, মানে কখন জারি করতে পারে রাজ্যে যখন রাষ্ট্রপতি শাসন হয়, কত নম্বর ধারা? 356 নম্বর ধারা। তাহলে এটা কার অনুমতি? সেই রাজ্যের রাজ্যপালের অনুমতি লাগবে, তাই তো। রাজ্যপালের পরামর্শে, রাজ্যপালের অনুমতি নিয়ে, ঠিক আছে, এই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে রাজ্যের ক্ষেত্রে। তো কোন ক্ষেত্রে যখন করতে পারে? যখন রাজ্যের সাংবিধানিক যে ব্যবস্থা আছে সেটা যখন ভেঙে পড়বে, ঠিক আছে, 356 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে। এরপর, ভারতের কোনো রাজ্যে সাংবিধানিক জরুরি অবস্থা জারি করা হলে তা সংসদে অনুমোদনের জন্য পেশ করতে হবে। কতদিনের মধ্যে পেশ করতে হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কতদিনের মধ্যে? 2 মাসের মধ্যে পেশ করতে হবে, ঠিক আছে, 2 মাসের মধ্যে। কতদিনের জন্য কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসনের মেয়াদ বৃদ্ধি করা যায় সংসদের অনুমোদন সাপেক্ষে? কতদিনের জন্য রাজ্যে রাষ্ট্রপতির শাসন মেয়াদ বৃদ্ধি করা যায়? রাষ্ট্রপতির শাসন যখন জারি হয় কোনো রাজ্যে, আরও তার মেয়াদ বৃদ্ধি করা যায়, ঠিক আছে। এটা কতদিনের জন্য বৃদ্ধি করা যায়? ঠিক আছে, এটা কতদিনের জন্য? সঠিক উত্তর আমাদের কী হবে? 2 বছর। 2 বছর বৃদ্ধি করতে পারে, সংসদ অনুমতি দিলে পারে সেটা 2 বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। কোনো রাজ্য কেন্দ্রের নির্দেশিকা মান্য না করলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি কী করতে পারেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি কোনো রাজ্য, ঠিক আছে, যদি কোনো রাজ্য, এক মিনিট, এই 6 দাগের উত্তরটাও আমাদের হবে, 6 দাগের উত্তর হবে 3 বছর, ঠিক আছে, 3 বছর হবে। 6 দাগের উত্তর হবে 3 বছর, ঠিক আছে। 3 বছর পর্যন্ত রাষ্ট্রপতির মেয়াদ জারির অবস্থা, যে জরুরি অবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি কোনো রাজ্যে, সেটা 3 বছর বৃদ্ধি করতে পারে, ঠিক আছে, 3 বছর। আর এখানে আমাদের কী আছে? 7 দাগের কী আছে? কোনো রাজ্য কেন্দ্রের নির্দেশিকা যদি না মানে সেক্ষেত্রে রাষ্ট্রপতি কী করতে পারেন? সেক্ষেত্রে আমাদের কী করতে পারে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই রাজ্যের সাংবিধানিক অবস্থা ভেঙে পড়েছে এই কথা ঘোষণা করে রাজ্যে কী করতে পারে? রাজ্যের সমস্ত ক্ষমতা কী করতে পারে? কেন্দ্রীয় সরকার নিজের হাতে নিতে পারে, ঠিক আছে। এটা মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট। যদি রাজ্য কোনো কেন্দ্রের নির্দেশ না মানে সেক্ষেত্রে তিনি সেই রাজ্যে সমস্ত ক্ষমতা, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে এই কথা মেনে ঘোষণা করে জরুরি অবস্থা জারি করে দিতে পারে, সঠিক কথা, ঠিক আছে। পরবর্তী, ভারতে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা অনেক পরীক্ষাতে আমাদের এসছে। কী হবে? আর্থিক জরুরি অবস্থা, আর্থিক বা অর্থনৈতিক জরুরি অবস্থা। কত নম্বর ধারা? 360 নম্বর ধারা, ঠিক আছে, এটা একবারও জারি হয়নি। নিচের দেওয়া সংবিধানের কোন ধারাগুলি জরুরি অবস্থা সম্বন্ধীয়? জরুরি অবস্থা 352, 356, 360, সঠিক উত্তর এটা হবে, ঠিক আছে। এরপর, নিম্নের কারণে কোনটির কারণে রাষ্ট্র দ্বারা বৈষম্য নিষিদ্ধ করা হয়নি? রাষ্ট্র দ্বারা বৈষম্য নিষিদ্ধ করা হয়নি ভারতীয় সংবিধানের ধারা নম্বর কত? 15। এই 15 নম্বর ধারায় বলা হয়েছে কি, যে জাতি, ধর্ম, এগুলো কী বলা হয়েছে 15 নম্বর ধারায়? সঠিক উত্তর আমাদের কী হবে? এই যে আমরা জানি জাতি, ধর্ম, ভাষা, কোনো জন্মস্থান, এগুলোর ভিত্তিতে, ঠিক আছে, বলেছে কোনটির কারণে রাষ্ট্র দ্বারা বৈষম্য নিষিদ্ধ করা হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে ভাষা, ভাষার দ্বারা যে বৈষম্য নিষিদ্ধ করা হয়নি। কিন্তু কোনো ধর্ম, জাতি, ঠিক আছে, এই জাতপাতের, জন্মস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না, এটা আমাদের 15 নম্বর ধারা আছে, কিন্তু এই ভাষাটা উল্লেখ নেই, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এবার দেখো, নিচে সেই সাম্যের অধিকার আমরা পড়েছিলাম। নিম্নলিখিত নিচে কোন ধারা বা ধারাগুলি রদ করা যায় না জরুরি অবস্থার সময়ে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার আমাদের পরীক্ষা এসছে। জরুরি অবস্থার কারণে কোনটাও রদ করা যায় না? আমাদের পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। 20 আর 21 নম্বর ধারা। 20 নম্বর কী আছে? ব্যক্তি, আর 21 নম্বর কী আছে? ব্যক্তির স্বতন্ত্র অধিকার, ব্যক্তির স্বাধীনতা, জীবন, ব্যক্তির অধিকার 21 নম্বর। আর 20 নম্বরে কী পড়েছিলাম? যে ব্যক্তি যদি কোনো অপরাধ করে সেই অপরাধ অনুযায়ী প্রচলিত শাস্তির উপর তাকে কী করতে হবে? বিচার করতে হবে, ঠিক আছে, এই ব্যাপারটা। এরপর দেখো, এরপর কী রয়েছে? রাষ্ট্রপতি বিষয়। রাষ্ট্রপতি বিষয়ে আমরা জানবো। দেখো, ভারতীয় রাষ্ট্রপতি প্রকৃত কার্যনির্বাহী ক্ষমতা রয়েছে, ঠিক আছে, কার হাতে? ভারতীয় প্রজাতন্ত্রের প্রকৃত কার্যনির্বাহী ক্ষমতা, তাহলে প্রকৃত কার্যনির্বাহী ক্ষমতা কার উপর হবে আমাদের? সঠিক উত্তর কার উপর হবে? কেন্দ্রীয়
কেন্দ্রীয় মন্ত্রিসভার উপর, প্রকৃত ক্ষমতা কেন্দ্রীয় মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর উপর, ঠিক আছে। কিন্তু নামমাত্র ক্ষমতা কার হবে? রাষ্ট্রপতির ওপর। তাহলে প্রকৃত যদি ক্ষমতা বলে, প্রকৃত বললে পর কার ওপর হবে? কেন্দ্রীয় মন্ত্রিসভা, ঠিক আছে। প্রকৃত বললে হবে কার ওপর? কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য একজন প্রার্থী ন্যূনতম বয়স কত হতে হবে? কবে আমরা জানি রাষ্ট্রপতি হতে গেলে তার ন্যূনতম বয়স কত হতে হবে? খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কত হবে? 35 বছর। রাষ্ট্রপতির ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর, তাই তো? খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। এরপর এবার রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষা আমাদের এসছে। রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে? সরাসরি জনগণের মাধ্যমে না, সরাসরি জনগণের মাধ্যমে আমরা ভোট দিই না। কীভাবে নির্বাচিত হয়? একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে, একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে, ঠিক আছে। একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে। আর এই রাষ্ট্রপতিকে নির্বাচন করা করে, ঠিক আছে, লোকসভা, রাজ্যসভা আর রাজ্য বিধানসভা। এটা যেন মনে থাকে, লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভার যে নির্বাচিত সদস্যরা ও রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা, খুব ইম্পর্টেন্ট, রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য, ঠিক আছে। আমরা জানি নির্বাচিত সদস্য, ঠিক আছে। এখান থেকে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হয়। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী প্রার্থীকে অবশ্যই নিশ্চিত করতে হবে। কি নিশ্চিত করতে হবে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর আমাদের কী হবে? কী হবে? এই যে বলছে 50% অধিক ভোট, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোট, মানে 100% যদি ভোট হয় তার 50% ভোট তাকে পেতে হবে, তার বেশি পেতে, 50-এর বেশি পেতে হবে। আমরা সঠিক এটা সবাই জানি। এবার দেখো কোনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের রাষ্ট্রপতি হয়েছেন? মানে নিম্নের কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়েছেন, মানে কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের কী হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর আমাদের হবে কি? নীলম সঞ্জীব রেড্ডি। নীলম সঞ্জীব রেড্ডি কে ছিলেন, ঠিক আছে। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কী হয়েছেন? রাষ্ট্রপতি হয়েছেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম মহিলা প্রতিভা পাটিল, তাই তো? প্রথম মহিলা, ঠিক আছে, প্রতিভা দেবী সিং পাটিল, মনে থাকবে। এরপর প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, ইনি হচ্ছেন প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। বর্তমান রাষ্ট্রপতিকে, বর্তমান রাষ্ট্রপতি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের কী হবে? দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, দ্রৌপদী মুর্মু। এবার ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারেন? ঠিক আছে, এটা কোনো বিষয়, দেখো ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত, এটা কোনো ব্যাপার নেই, এটা কোনো বলা নেই যে তিনি একাধিকবার নির্বাচিত হতে পারেন, ঠিক আছে। কোনো বাধা ধরা নিয়ম নেই, ঠিক আছে, এটা কোনো বাধা ধরা নিয়ম নেই। এরপর দেখো কি বলছে, রাষ্ট্রপতি পদে নির্বাচিত প্রার্থীকে শপথবাক্য পাঠ করেন কে? মানে রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাকে আমরা সবাই জানি, কে পাঠ করবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাই তো? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাই তো? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান তাহলে তাকে কার কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে তাকে কার পদত্যাগ দিতে হবে? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে কার কাছে দেবেন? উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধান, প্রেসিডেন্ট, তার নিচে কে থাকে? ভাইস প্রেসিডেন্ট। তাই তিনি কার কাছে দেবে? ভাইস প্রেসিডেন্টের কাছে দেবে, তাই তো? উপরাষ্ট্রপতির কাছে দেবে, খুব ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ খালি করলে কতদিনের মধ্যে তা পূরণ করতে হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর আমাদের কী হবে? 6 মাসের মধ্যে। 6 মাসের মধ্যে তার পদকে আবার পূরণ করতে হবে, ঠিক আছে। এরপর যখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি উভয় পদই খালি থাকবে তখন কে দায়িত্ব পালন করবে? খুব ভালো প্রশ্ন। যখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দুটো পদই খালি থাকবে তখন কে দায়িত্ব পালন করবে? তখন আমাদের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি থাকবে তিনি দায়িত্ব পালন করবে, ঠিক আছে। এটা নিচে দেওয়া কোনটি ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতি বলা হয়েছে? ইমপিচমেন্ট মানে অপসারণ করা হয় রাষ্ট্রপতিকে, অপসারণ করা হয়, ঠিক আছে, রাষ্ট্রপতিকে, ঠিক আছে। এটা কত নম্বর? 61 নম্বর ধারা, খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের সূচনা কে করতে পারেন? খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর আমাদের হবে সংসদের যে কোনো কক্ষের 1/4 সদস্য দ্বারা, ঠিক আছে। 1/4, ধরো 100 সদস্য আছে, তাহলে 4/1 মানে 25 জন, ঠিক আছে, এটা ব্যাপার। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে যৌথ সদনে ভাষণ দেন সংসদের, ঠিক আছে, সংসদের 1 এবং 2, মানে এটা কী হবে বলতো? প্রতি বছর এবং লোকসভা সাধারণ নির্বাচনে, মানে দুটো ক্ষেত্রেই হবে যে রাষ্ট্রপতি ভাষণ দেয়, প্রতি বছর দেয় এবং লোকসভার সাধারণ নির্বাচনের পর, যখন লোকসভা নির্বাচন হয় তারপরে তিনি যৌথ অধিবেশনে কী করেন? ভাষণ দেন, ঠিক আছে। এমনি যৌথ অধিবেশনে তিনি আহ্বান করতে পারেন, এমনি ভাষণ দেয় না, ঠিক আছে। এমনি যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন কে? সভাপতিত্ব করেন কে? হচ্ছে আমাদের স্পিকার। এবার দেখো কার পরামর্শ যে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান স্থগিত করতে পারেন? কার পরামর্শে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী হবে? প্রধানমন্ত্রী, ঠিক আছে। রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে আহ্বান করতে পারেন, সংসদের অধিবেশন স্থগিত করতে পারেন কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শে। এরপর রাষ্ট্রপতি জারি করা অধ্যাদেশ বহাল থাকে, রাষ্ট্রপতি যে জারি করেন অধ্যাদেশ, অর্ডিন্যান্স, এটা কতদিন বহাল থাকে? 6 মাসের জন্য, ঠিক আছে, 6 মাসের জন্য। এরপর ভারতের রাষ্ট্রপতি কি ভেটো ক্ষমতা রয়েছে? খুব ভালো প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি ভেটো ক্ষমতা আছে, আমরা জানি তিনি ইচ্ছা করলে কোনো ব্যক্তিকে
ফাঁসি মুকুব করতে পারে, তাই তো, সাজা লঘু করতে পারে, এই ধরনের বিষয়গুলো রয়েছে, তাই রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, তথাকথিত পকেট ভেটো প্রয়োগ করে রাষ্ট্রপতি একটি বিল কতদিন পর্যন্ত আটকে রাখতে পারেন? ঠিক আছে, এটা তার নিজস্ব ক্ষমতা। ঠিক আছে, কতদিন আটকে রাখতে পারে? এটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য তিনি আটকে রাখতে পারেন, তার নিজস্ব একটা ক্ষমতা রয়েছে, এটার মাধ্যমে তিনি অনির্দিষ্টকালের একটা বিল আটকে রাখতে পারে। ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা প্রয়োগ করেন। ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা প্রয়োগ করেন কত ধরনের? আমরা জানি, একটু আগে পড়লাম 3 ধরনের, তাই তো, 3 প্রকার, 352, 356, 360। কোন ক্ষমা প্রদর্শনের ক্ষমতা বলে রাষ্ট্রপতি কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির সাজা মেয়াদ করতে পারেন, শাস্তি? ঠিক আছে, এই ব্যাপারটা একটু আগে পড়লাম, কত হবে এটা? সঠিক উত্তর আমাদের হবে রেমিশন। ঠিক আছে, ক্ষমা প্রদর্শন, এই ব্যাপারটা। ঠিক আছে, এরপর ভারতীয় সংবিধানের কাহাকে ক্ষমতা দেওয়া হয়েছে তপশিল অঞ্চল পরিবর্তনের? ঠিক আছে, তপশিল অঞ্চল পরিবর্তনের জন্য কাকে ক্ষমতা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতির ক্ষমতা আছে। ভারতীয় সেনার 3 বাহিনীর সুপ্রিম কমান্ডার, খুব ইম্পর্টেন্ট, এটা কী হবে? এটা হচ্ছে রাষ্ট্রপতি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রাষ্ট্রপতি। এছাড়া এই রাষ্ট্রপতি সম্পর্কে আরেকটা প্রশ্ন জেনে রাখতে হবে, যে আমরা পড়লাম প্রথম রাষ্ট্রপতি। ঠিক আছে, প্রথম স্পিকার যিনি রাষ্ট্রপতি হয়েছে নীলম সঞ্জীব রেড্ডি, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিলেন। এবং অর্থ বিল রাষ্ট্রপতির অনুমতি ছাড়া লোকসভায় উত্থাপিত হয় না, খুব ইম্পর্টেন্ট। এই অর্থ বিল যদি পেশ করতে হয়, ঠিক আছে, অর্থ বিল যদি আমাদের পেশ করতে হয় লোকসভায়, সেক্ষেত্রে কী হবে? রাষ্ট্রপতির অনুমতি কিন্তু লাগবে, রাষ্ট্রপতির অনুমতি ছাড়া হবে না। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর কোনো এখানে আর আমাদের রাষ্ট্রপতির কিছু ক্ষমতা রয়েছে, কি তার কিছু ক্ষমতা রয়েছে, কি ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এদের বিচারপতিদের নিয়োগ করা, রাজ্যপালকে নিয়োগ করা। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ, ঠিক আছে, এগুলো তার ক্ষমতা। এরপর কী পড়বো? উপরাষ্ট্রপতি কি বলছে? উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ কাদের দিয়ে গঠিত হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কী হবে? রাজ্যসভা, লোকসভা। এ দেখো, প্রথমটা এটা ছিল রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, এটা হচ্ছে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। আর এই উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কী হবে? রাজ্যসভা এবং লোকসভা। ঠিক আছে, এটা যেন মনে থাকে। ঠিক আছে, এরপর কোনজন ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায়? উপরাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবে কে? আমরা সবাই জানি রাষ্ট্রপতি, তাই তো, উপরের লোকই শপথ বাক্য পাঠ করায়। ঠিক আছে, তাই উপরাষ্ট্রপতি পদের কার্যকাল ক বছর? আর রাষ্ট্রপতির কার্যকাল ক বছর, এটা আমরা আগে একটু জেনে নেব। রাষ্ট্রপতির কার্যকাল ক বছর? রাষ্ট্রপতি ক বছর নির্বাচিত হয়? 5 বছর। ঠিক আছে, 5 বছর। সর্বনিম্ন বয়স কত? 35। ঠিক আছে, আর কোনো ঊর্ধ্বসীমা তার বয়স নেই। ঠিক আছে, এবার আমরা কি পড়লাম? উপরাষ্ট্রপতির ক্ষেত্রে উপরাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করে, রাষ্ট্রপতি ক বছর নির্বাচিত হয়? 5 বছর, তাই তো, এটা সঠিক উত্তর আমাদের হয় 5 বছর। এর উপরাষ্ট্রপতির ক্ষেত্রে সেই একই নিয়ম, নিম্ন বয়স হতে হবে ক বছর? 35 বছর। ঠিক আছে, 35 বছর। ঠিক আছে, এবং উপরাষ্ট্রপতি কোথায় সভাপতিত্ব করেন? রাজ্যসভায় সভাপতিত্ব করেন, খুব ইম্পর্টেন্ট, রাজ্যসভায় সভাপতিত্ব করেন। বর্তমান উপরাষ্ট্রপতি কি? জগদীপ ধনকর। ঠিক আছে, মনে থাকে জানো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এবং এটা কত নম্বর ধারায়? 64 নম্বর ধারা। ঠিক আছে, উপরাষ্ট্রপতি, এই ব্যাপারটা। এবার বলেছি উপরাষ্ট্রপতি হলেন কি? লোকসভা, রাজ্যসভা, সংসদের যে কোনো কক্ষের সদস্য নন। তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে? উপরাষ্ট্রপতি সংসদের যে কোনো কক্ষের সদস্য নন। আমরা জানি তিনি কোনো কক্ষের সদস্য নয়। ঠিক আছে, লোকসভা, রাজ্যসভার কিন্তু কোনো সদস্য নয়। ঠিক আছে, এরপর ভারতের উপরাষ্ট্রপতি হলেন কে? উপরাষ্ট্রপতি হলেন পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, তাই তো, এটা আমরা পড়লাম, রাজ্যসভার সভাপতিকে করেন উপরাষ্ট্রপতি, তাই তো। এরপর কোনো উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তখন কি বেতন পাবেন তিনি? কি পাবেন? রাষ্ট্রপতি হিসাবে যে বেতনটা, সেটাই তিনি পাবেন। ভারতের উপরাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারিত করা হয়। ঠিক আছে, উপরাষ্ট্রপতিকে অপসারিত করা যেতে পারে কীভাবে? লোকসভার সম্মতি নিয়ে রাজ্যসভা দ্বারা। ঠিক আছে, লোকসভার সম্মতি নিয়ে রাজ্যসভা দ্বারা, কারণ উপরাষ্ট্রপতি নির্বাচিত করেন কারা? আমরা জানি, একটু আগে বললাম, লোকসভা, রাজ্যসভার সদস্যরা দ্বারা, তাই তো। তাই লোকসভার সম্মতি নিয়ে রাজ্যসভার সদস্যদের দ্বারা তাকে অপসারিত করা যেতে পারে। ঠিক আছে, এবং উপরাষ্ট্রপতি সম্পর্কে একটু জেনে রাখি, প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন এখানে যদি আমাদের আসে? বর্তমান উপরাষ্ট্রপতি তো পড়ে গেলাম। ঠিক আছে, প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিল? জাকির হোসেন, ডক্টর জাকির হোসেন, প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি। ঠিক আছে, আর কিছু জানার দরকার নেই। এবং উপরাষ্ট্রপতি পদ শূন্য হলে 6 মাসের মধ্যে কী করতে হবে? তাকে পুনরায়ভাবে নির্বাচন করতে হবে। ঠিক আছে, এরপর কি পড়ব? প্রধানমন্ত্রী সম্পর্কে তোমাদের জানতে হবে। প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা জানি যে প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হয়। বলেছে 1 নম্বর প্রশ্ন কী আছে? সংসদীয় গণতন্ত্রের সরকারের ভিত্তি হলেন ফার্স্ট অ্যামং ইকুয়ালিটি, তিনি কে? ঠিক আছে, খুব ভালো একটা প্রশ্ন। কী হবে সঠিক উত্তর? আমাদের হবে প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হলেন নির্বাচিত, নিযুক্ত, বেছে নেওয়া হয়েছে, মনোনীত। কীভাবে নির্বাচিত হয় আমরা সবাই জানি। প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হয়? প্রধানমন্ত্রী আমাদের
নিযুক্ত হয়, তাই তো? যে লোকসভায় সর্বাধিক যে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে, তাই তো? লোকসভার সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে, মানে যে পার্টি সবচেয়ে বেশি রাজনৈতিক দল ক্ষমতা বেশি ভোট পায়, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কী হয়, আমাদের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়, তাই তো? এটা খুবই ভালো প্রশ্ন। এবার দেখো, ভারতের প্রধানমন্ত্রী কার্যকালের মেয়াদ ক বছর? আমরা জানি ক বছর? 5 বছর। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পেশ করলে তার অর্থ হলো কী হবে? এটা সঠিক উত্তর আমাদের হবে সামগ্রিকভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগ। ঠিক আছে, সামগ্রিকভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার পদত্যাগ। মানে এবার ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হবে? 25 বছর, তাই তো? প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর, কিন্তু রাষ্ট্রপতি হতে গেলে ক বছর? 35 বছর। আমরা জানি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি একটু বয়সগুলো কয়, এবার মনে রাখো, 35, আর প্রধানমন্ত্রী 25 বছর। এবার রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যোগাযোগ রক্ষা করে কে? রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যোগাযোগ রক্ষা করে কে? খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা, ঠিক আছে, তিনি তো হেড, এবং রাষ্ট্রপতির মধ্যে যোগাযোগ রক্ষা করেন। মন্ত্রিসভার আয়তন ও সদস্যতা কে স্থির করেন? যে এদের সদস্যতা কেমন হবে, এটা কে স্থির করে? খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী। কতজন মন্ত্রী থাকবে, কি ঠিক এই ব্যাপারটা স্থির করে কে? প্রধানমন্ত্রী। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্তর্গত নয় পূর্ণমন্ত্রীরা, রাষ্ট্রমন্ত্রীরা, মন্ত্রকবিহীন মন্ত্রীরা, ক্যাবিনেট সেক্রেটারি। তাই ভালো করে দেখো, বলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্তর্গত নয়, এটা হচ্ছে পূর্ণমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, মন্ত্রকবিহীন মন্ত্রীরা, কিন্তু এই ক্যাবিনেট সেক্রেটারি হয় না। ক্যাবিনেট সেক্রেটারি আলাদা পার্ট, এরা মন্ত্রিসভার অন্তর্গত নয়। প্রধানমন্ত্রী ছাড়া নিচে দেওয়া কজন কেন্দ্রীয় মন্ত্রিসভা মন্ত্রীদের নিযুক্ত করেন? প্রধানমন্ত্রী ছাড়া নিচে দেওয়া কোনজন কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের নিযুক্ত করেন? ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর হবে আমাদের রাষ্ট্রপতি। এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভা হবে, তাদের নিয়োগ করে কে? ঠিক আছে, তাদের মন্ত্রিত্ব বা তাদের শপথ বাক্য পাঠ করানোর ব্যাপারটা কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়া। ঠিক আছে, এরপর কি আছে? পরবর্তী প্রশ্ন 10 দেখে, কোনো ব্যক্তি সংসদের সদস্য না হয়েও কি মন্ত্রী হতে পারেন? সঠিক উত্তর কী হবে আমাদের? সঠিক উত্তর, খুব ভালো প্রশ্ন। দেখো, সঠিক উত্তর কোনো সভায় নির্বাচিত হয়ে আসতে হবে অবশ্যই তাকে। কোনো কক্ষে, কোনো লোকসভা হোক, রাজ্যসভায় হোক, যেখানে হোক, তাকে অবশ্যই নির্বাচিত হয়ে আসতে হবে তাকে, না হলে কিন্তু সে মন্ত্রী হতে পারবে না। কোনো সভায় নির্বাচিত হয়ে আসতে হবে, ঠিক আছে, না হলে সে মন্ত্রী হতে পারবে না। খুব ভালো প্রশ্ন। কিন্তু কেউ যদি মনে করে আমি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হব, সে কিন্তু হতে পারবে, কিন্তু তাকে 6 মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে পরবর্তীতে। ঠিক আছে, এটা হতে পারেন, কিন্তু সেই কক্ষে তাকে 6 মাসের মধ্যে কী হতে হবে? সংসদের কোনো সভায় নির্বাচিত হয়ে আসতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটা হবে, তিনি মন্ত্রী হতে পারেন, কিন্তু তাকে কী হতে হবে? 6 মাসের মধ্যে কোনো সংসদে, কোনো রাজ্যসভায় নির্বাচিত হয়ে আসতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একসাথে, তাই সঠিক উত্তর কিন্তু এটা হবে। ঠিক আছে, তিনি হতে পারবেন কোনো মন্ত্রী সংসদের সদস্য না হয়েও, কিন্তু তাকে কী হতে 6 মাসের মধ্যে আবার নির্বাচিত হয়ে আসতে হবে। কেন্দ্রীয় মন্ত্রীদের কার্যকালের মেয়াদ কে নির্ধারণ করে? খুব ভালো প্রশ্ন। কেন্দ্রীয় যে মন্ত্রী আছে তাদের কার্যকালের মেয়াদ ক বছর হবে সেটা নির্ধারণ করবে রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধান অনুযায়ী একজন মন্ত্রী তার পদে থাকবেন যার উপর ভিত্তি করে। ঠিক আছে, ভারতীয় সংবিধান অনুযায়ী একজন মন্ত্রী তার পদে থাকবেন, এটা কার উপর ভিত্তি করে? কার মনোনীতির উপর ভিত্তি করে? তো সঠিক উত্তর আমাদের হবে কি? রাষ্ট্রপতি। ঠিক আছে, তার ইচ্ছার উপর ভিত্তি করে। রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো সদস্যকে বরখাস্ত করতে পারেন। ঠিক আছে, বরখাস্ত করতে পারেন কার সম্মতিতে? তাই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের বরখাস্ত করতে রাষ্ট্রপতি কার পরামর্শে? প্রধানমন্ত্রী। এটা খুব ভালো প্রশ্ন, কারণ প্রধানমন্ত্রী তো নিয়োগ করে, প্রধানমন্ত্রী তো মন্ত্রিসভা তো নির্ধারণ করে। ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রী যদি নির্ধারণ করে, তাহলে তার পরামর্শে কী করতে পারে? রাষ্ট্রপতি কী করতে পারে? কেন্দ্রীয় মন্ত্রিসভা তিনি বরখাস্ত করতে পারেন। ঠিক আছে, এইগুলো আমাদের মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, এরপর আমাদের আরেকটু দেখে নেব সরকারের ধরন পরবর্তী। এরপর খুব ভালো প্রশ্ন আমরা যেটা পড়ব সংসদ সম্পর্কে। এবার দেখো, খুব ইম্পর্টেন্ট, পার্লামেন্ট সম্পর্কে আমরা পড়ব, যে ভারতীয় সংসদের অন্তর্ভুক্তি, মানে সংসদ কী দ্বারা গঠিত? সংসদ বা পার্লামেন্ট কী দ্বারা গঠিত? লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। 2 দাগের কী হবে? ভারতীয় সংবিধানে লোকসভা, রাজ্যসভার যথাক্রমে সর্বাধিক কতগুলো আসন থাকে? লোকসভা, রাজ্যসভায় আমরা জানি লোকসভায় কতগুলো আসন থাকে? 545 বর্তমানে, 250। লোকসভায় 545, রাজ্যসভায় কত? 250। আমাদের যে দুজন রাজ্যসভায় কতজন? 2 জন লোকসভায় মনোনীত করতে পারত রাষ্ট্রপতি, এবং রাজ্যসভায় কজন? 12 জন রাজ্যসভায়। এটা কিন্তু 104তম সংশোধনীর মাধ্যমে কী হয়েছে? এটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, বর্তমানে ভারতে, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু নেই আগে। ঠিক আছে, তাহলে বর্তমানে বলেছে সর্বাধিক কতজন আসন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এখন বর্তমানে কত? 545 আর 250।
রাজ্যসভায় সর্বাধিক নির্বাচিত সদস্যদের সংখ্যা কত? নির্বাচিত সদস্য 238, তাই তো? নির্বাচিত কতজন? 238। আর 12 জন কি ছিল? মনোনীত, তাই তো? 12 জন কি ছিল? মনোনীত ছিল, কিন্তু এটা আর এখন নেই, এটা তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, 104তম সংশোধনীর মাধ্যমে। রাজ্যসভার সদস্যদের তার ন্যূনতম বয়স কত হতে হবে? খুব ভালো প্রশ্ন একটা, সঠিক উত্তর আমাদের হবে 30 বছর। রাজ্যসভায় হতে হলে 30 বছর। পরবর্তী, রাজ্যসভার কোন রাজ্যের প্রতিনিধি সংখ্যা স্থির হয় কিভাবে? কোনো রাজ্যসভায় রাজ্যের যে প্রতিনিধি হবে এটা কিভাবে স্থির হয়? খুব ভালো প্রশ্ন, সঠিক উত্তর হবে রাজ্যের জনসংখ্যার উপর ভিত্তি করে। আমরা জানি কোনো আসন কতগুলো হবে কোন রাজ্যে, এটা জনসংখ্যার উপর ভিত্তি করে হয়, ঠিক আছে। রাজ্যসভায় কে ভঙ্গ করতে পারেন? এই রাজ্যসভা ভেঙে দিতে পারেন কে? সঠিক উত্তর আমাদের কী হবে? যে রাজ্যসভা আমরা কি জানি, চেয়ারম্যান, উপরাষ্ট্রপতি, যৌথ অধিবেশন। আমরা জানি কি রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, রাজ্যসভা কি স্থায়ী কক্ষ, তাই তো? এটা কেউ ভেঙে দিতে পারে না, কেউ ভেঙে দিতে পারে না। খুব ভালো প্রশ্ন, রাজ্যসভা কেউ ভেঙে দিতে পারে না, কিন্তু লোকসভা চাইলে ভেঙে দিতে পারে, ঠিক আছে। রাজ্যসভার প্রথম মহিলা সদস্য হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট, রাজ্যসভার প্রথম মহিলা সদস্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কী হবে? রুক্মিণী দেবী। তিনি কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ভারতনাট্যম, তাই তো? ভারতনাট্যম, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রুক্মিণী দেবী, ঠিক আছে। এটা খুব প্রথম রাজ্যসভার প্রথম মহিলা সদস্য হিসাবে তিনি নির্বাচিত হয়েছিলেন। এরপর সংসদকে ভঙ্গ করতে পারে, সংসদ বা পার্লামেন্ট ভেঙে দিতে পারে কে? রাষ্ট্রপতি, তাই তো? প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসারে, ঠিক আছে। এরপর ভারতের প্রথম লোকসভা কবে নির্বাচিত হয়েছিল? প্রথম 1952 সালে, তাই তো? সবাই আমরা জানি কোন মাসে বলেছে, কী হবে সঠিক উত্তর? কোন মাসে? তাহলে এটা সঠিক উত্তর আমাদের হবে কি? এপ্রিল মাসে। 1952 সালে এপ্রিল মাসে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল, এপ্রিল মাসে। খুব ভালো প্রশ্ন। লোকসভার সদস্য তুলে নতুন বয়স হতে হবে 25 বছর। আমরা সবাই জানি লোকসভার সদস্য তুলেন 25 বছর। লোকসভার সচিবালয় সরাসরি যার অধীনে থাকে, সঠিক উত্তর আমাদের কী হবে? সঠিক উত্তর আমাদের হবে কি? লোকসভার স্পিকার। স্পিকার, লোকসভার সভাপতি করেন কে? স্পিকার। বর্তমান স্পিকারকে ওম বিড়লা, তাই তো? ওম বিড়লা হলো স্পিকার, ঠিক আছে। এবার লোকসভার সেক্রেটারি জেনারেল হচ্ছেন কে? সচিবালয়ের প্রধান, তিনি কে? ভালো প্রশ্ন খুব। দেখো, লোকসভার সচিবালয় সেক্রেটারি জেনারেল সচিবালয়ের প্রধানকে 12 দাগের আমাদের সঠিক উত্তর কী হবে? স্পিকার। স্পিকার দ্বারা নির্বাচিত হয়। যে লোকসভার সেক্রেটারি জেনারেলের সচিবালয়ের প্রধান তিনি স্পিকার দ্বারা নিযুক্ত হবেন। এরপর পরে প্রশ্ন কী রয়েছে? 13 দাগেরটা, ভারতীয় সংসদে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের কতজন ব্যক্তিকে রাষ্ট্রপতি সদস্য হিসেবে মনোনীত করতে পারেন? খুব ভালো প্রশ্ন। যে আমরা এটা জানতাম 2 জন ছিল, এটা এখন আর নেই, এটা 104তম সংশোধনীর মাধ্যমে তুলে দেওয়া হয়েছে, 104তম সংশোধনে তুলে দেওয়া হয়েছে। লোকসভা কেন্দ্রগুলির পুনর্বিন্যাস শেষ করা হয়েছিল কবে? লোকসভার সদস্যদের পুনর্বিন্যাস সংশোধন করে 2002 সালে, ঠিক আছে।